শুরু করে তাহলে আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রথম যে কনসেপ্টটা পড়বো ইনশাআল্লাহ ওটার নাম হচ্ছে পয়েন্টার। পয়েন্টার পড়তে গেলে আমাদের একটু র্যামের দিকে চোখ দিতে হবে। ধরো আমি একটা ভ্যালু, দুইটা ভ্যালু লিখলাম, ইন্ট এ ইন্ট বি, এরকম ধরো দুইটা ভ্যালু লিখলাম, ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। তাহলে কি হয়, র্যামে জায়গা নেই। ঠিক আছে, আমি র্যামকে চিন্তা করতে পারি যে ধরো এই ধরনের একটা মানে বিশাল একটা তোমার কি অ্যারে হিসেবে চিন্তা করতে পারি র্যামকে। ঠিক আছে, এরকম একটা অ্যারে হিসেবে চিন্তা করতে পারি। তো এখানে প্রত্যেকটা ঘর হচ্ছে 1 বাইট করে করে, প্রত্যেকটা খোপ হচ্ছে 1 বাইট করে করে। এটা 1 বাইট, এটা 1 বাইট, এটা 1 বাইট, এরকম করে বিশাল একটা অ্যারের মতো চিন্তা করতে পারি র্যামকে। আমি যখন এরকম লিখবো যে ইন্ট এ, তখন র্যামের কোনো একটা জায়গায় গিয়ে 4টা বাইট জায়গা সে অ্যালোকেট করবে আমার জন্য। ওই ইন্ট একে রাখার জন্য 4 বাইটের একটা জায়গা অ্যালোকেট করবে র্যামের যে কোনো একটা জায়গায় গিয়ে। ঠিক আছে, মানে যেখানে সে খালি পায় ওরকম একটা জায়গায় গিয়ে এরকম 4 বাইট অ্যালোকেট করবে। বুঝতে পারছো? আচ্ছা, এখন এই র্যামটাকে আমরা চিন্তা করতে পারি একটা অ্যারের মতো, বললাম না? তাহলে এখানে 0 1 2 3 4 5 6 এরকম করে করে তার কিন্তু ইন্ডেক্স নাম্বার আছে, কিংবা আমরা ওইভাবে বলতে পারি যে এই র্যামের যে ঘরগুলো প্রত্যেকটার একটা একটা অ্যাড্রেস আছে, প্রত্যেকটার একটা একটা কি আছে, অ্যাড্রেস আছে। তো তাহলে এই যে এর জন্য একটা জায়গা নিল, তার অ্যাড্রেসটা কোথা থেকে শুরু কোথায় গিয়ে শেষ? 3 এ শুরু 6 শেষ, 3 এ শুরু 6 শেষ। বোঝা গেছে ব্যাপারটা? কারো কোনো সমস্যা একটু সাথে সাথে জিজ্ঞেস করি। ঠিক আছে, তারপর হয়তো আমরা বি এর জন্য আবার কিছু জায়গা দেব। বি এর জন্য ধরো আমাদের র্যামটা ধরো এখনো চলতেছে, র্যামটা এখানে এখনো চলতেছে। ঠিক আছে, তো এটা ধরো 1005, এটা 1006, এটা 1007, এরকম করে করে এই ইন্ডেক্স গুলো আছে। মাঝখানে আরো কিছু আমি লিখে নেই আর কি। তো আমাদের বি যেটা আছে, ধরো এই বি এর জন্য আমি যে জায়গাটা নিলাম, বাকিকে আমি একটু অন্য কালার দিই। ধরো বি এর জন্য যে জায়গাটা নিলাম ওটা হয়তো এখান থেকে শুরু করছিল, 4 বাইটের একটা জায়গা নেবে। ঠিক আছে, 4 বাইটের একটা জায়গা। তাহলে বি এর স্টার্টিংটা কততে হচ্ছে? 1008 এ, আর শেষ হচ্ছে 9 10 11, 1011 তে গিয়ে। ঠিক আছে, 4 বাইটের একটা জায়গা, 1008 এ শুরু, 1011 তে গিয়ে শেষ। ঠিক আছে, 1008 এ শুরু, 1011 তে গিয়ে শেষ। আচ্ছা, আশা করি এই কনসেপ্ট গুলো সবার বুঝতে সমস্যা হয়নি। আচ্ছা, এখন আসি। তাহলে আমরা র্যামকে বললাম যে একটা অ্যারের মতো করে কল্পনা করতে পারি। ঠিক আছে, এবং র্যামের প্রত্যেকটা ঘরকে 1 বাইট 1 বাইট করে জায়গা চিন্তা করতে পারি। তো আমাদের পিসিতে র্যাম কতটুকু হয় সাধারণত? ধরো 2 জিবি। তো 2 জিবি মানে কত? 2 ইন্টু 10⁻9 বাইটস। তাহলে এরকম 2 ইন্টু 10⁻9 বাইটস এর একটা অ্যারে, বিশাল এক অ্যারে আছে। ঠিক আছে, তো এই অ্যারেতে তুমি এরকম ছোট ছোট কিছু জায়গা নিচ্ছ এই ইন্টিজার গুলোর জন্য। তাহলে এবার আরেকটু ভেতরে যাই। সেটা হচ্ছে, এবার দেখি, ধরো একটু মুছি, এগুলো তো 4 বাইটের জায়গা, 4 বাইটের জায়গা নিলাম। ঠিক আছে, ধরো আমি এখানে লিখলাম যে বি ইকুয়াল টু 10। তাহলে কি হবে? বি ইকুয়াল টু ধরো 10 না, ধরো আমি বি ইকুয়াল টু 6 লিখলাম। 6 এর বাইনারি কত জানো? 110। 6 এর বাইনারি হচ্ছে 110। তাহলে বেসিক্যালি সে এই জায়গাটা যেটা বি এর জন্য অ্যালোকেট করা হয়েছিল, ওই জায়গায় এসে একটা ভ্যালু বসাবে 6। আসলে আমরা যদি একটু মানে ভেতরে চিন্তা করি, তাহলে তো সে 6 রাখে না, র্যামে তো 0 আর 1 রাখা যায়। সে এখানে এসে কি রাখে? 110 রাখে বেসিক্যালি।
110 রাখবে। আচ্ছা, তারপর আমি যদি এরকম করি যে ধরো লিখলাম a ইকুয়াল টু 95, তাহলে 95 এর যে মানে তোমার ইয়ে আছে সেটা সেইখানের মধ্যে রাখবে, এর মধ্যে রাখবে a ইকুয়াল টু 95। তাহলে কি 6 এর জন্য 3 ঘরে নিবে? হ্যাঁ 3 ঘরে নিবে তাহলে 110 নিবে না শুধু এক ঘরের মধ্যে 6টা রেখে দেবে? না, এক ঘরের মধ্যে না তো, এই পুরো 4 বাইটের মধ্যে 110টাকে রাখবে। কিভাবে রাখবে? সে শুরুতে 29টা শূন্য রাখবে, তারপরে 110 রাখবে। শুরুতে 29টা শূন্য, তারপর 110। 4 বাইট মানে 32 বিট না? 32 বিট, তার মানে 01 এরকম কি 32টা রাখা যায়। আচ্ছা যাই হোক, এটা মাথায় রাখার দরকার নেই, তুমি এটা বুঝো, মানে এটা ভুলে যাও, এটা যেটা বললাম 110 এটা ভুলে যাও, ঠিক আছে? তুমি আপাতত এটা মাথায় রাখো যে b ইকুয়াল টু 6 বললাম, তাহলে সে এই 4 বাইট মিলে 6 রেখে আসবে। a ইকুয়াল টু 95 বললাম, এই 4 বাইটের মধ্যে 95 রাখবে। কিভাবে রাখবে এটা আপাতত বাদ দেই। বোঝা গেছে ব্যাপারটা? এতটুকু বোঝা গেছে? আচ্ছা, তাহলে এবার আসি ভ্যালু অ্যাড্রেস, ঠিক আছে? ভ্যালু আর অ্যাড্রেস। তাহলে এ আর বি দুইটা ভেরিয়েবল আমরা নিলাম, তার তাইলে ভ্যালু কত? এ এর ভ্যালু কত? 95। আর এর অ্যাড্রেস কত? 3। 3 মানে যেখান থেকে শুরু হয়েছে। বোঝা গেছে? তাহলে বি এর ভ্যালু কত? 6। আর বি এর অ্যাড্রেস কত? 1008, ঠিক আছে? 1008 মানে এই ঘর যেটা ছিল প্রথম ঘর, ওটা 1008 থেকে শুরু হয়েছিল, 1011 পর্যন্ত ছিল। তাহলে ভ্যালু আর অ্যাড্রেসের মধ্যে পার্থক্যটা বোঝা গেছে? তাহলে প্রত্যেকটা ভেরিয়েবলের জন্য আমরা এই র্যামের মধ্যে জায়গা নেই, তো র্যামের মধ্যে যে জায়গাটা নিচ্ছি ওটাকে আমরা একটা অ্যারের মতো কল্পনা করতে পারি। তো প্রত্যেকটা ঘর হচ্ছে 1 বাইট করে। তো তাহলে একটা ভেরিয়েবলকে যে জায়গাটা দেওয়া হচ্ছে তার প্রথম যে ঘরটা ওটাকে আমরা কি বলতেছি? ওই ভ্যালুটা, ওই ভেরিয়েবলটা অ্যাড্রেস বলতেছি, প্রথম ঘরটা। আর ভেরিয়েবলটার ডেটা টাইপ কি সেটার উপর ডিপেন্ড করে আমরা কিন্তু জানতে পারি সে কয় বাইট জুড়ে আছে। যেমন এটা ডেটা যদি ইন্টিজার হয় সে 4 বাইট জুড়ে থাকে, ডেটা টাইপ যদি ডাবল হয় তাহলে কয় বাইট নেয়? ডাবল কয় বাইট নেয়? 8। হ্যাঁ 8 বাইট নেয়। ক্যারেক্টার হলে 1 বাইট নেয়। তাহলে এটা যদি ইন্টিজার হয় তাহলে 3 থেকে শুরু করে 6 পর্যন্ত হবে। 3 4 5 6, 3 4 5 6, টোটাল 4 বাইট। 1008 থেকে শুরু হলে 1008, 1009, 1010, 1011, টোটাল 4 বাইট, ঠিক আছে? 1010, 1011, 4 বাইট, ঠিক আছে? তো তাহলে কোন ধরনের ডেটা টাইপ সেটার উপর ডিপেন্ড করে আমি ইনিশিয়াল অ্যাড্রেস থেকে শেষ অ্যাড্রেসটাও কিন্তু বের করতে পারি, যদি ওটা আমার আপাতত লাগতেছে। আচ্ছা, এখন একটা ভেরিয়েবলের অ্যাড্রেস আমরা কিভাবে দেখব? অ্যাড্রেস আমরা কিভাবে জানবো? এটা হচ্ছে m% a যদি দাও তাহলে a এর অ্যাড্রেসটা কত সেটা তুমি দেখতে পারবে। m%a যদি দাও তাহলে a এর অ্যাড্রেসটা কি সেটা তুমি দেখতে পারবে। m%b দিলে b এর অ্যাড্রেসটা কি সেটা তুমি জানতে পারবে। আমরা m% জিনিসটা ইউজ করছি না? কোথায় ইউজ করছি মনে আছে? স্ক্যানএফে। বেসিক্যালি স্ক্যানএফে আমরা অ্যাড্রেস নিয়ে, স্ক্যানএফে আমরা বেসিক্যালি অ্যাড্রেস নিয়ে কাজ করি। কি কাজ করি ওগুলো পরে বুঝবো ইনশাআল্লাহ। তো বলছিলাম না ওগুলো পরে বুঝাবো, তো কিছু জিনিস আসলে তখন বললে হয়তো বুঝতে না, এখানে আগে পয়েন্টারের কনসেপ্টটা বুঝাতে হবে। আচ্ছা যাই হোক, আমরা ধরো নেই দুইটা ভ্যালু, একটা নেই বি একটা নেই, a ইকুয়াল টু ধরো 5 বললাম আর b ইকুয়াল টু ধরো বললাম 100 বললাম। তাহলে আমরা ওই এর ভ্যালু আর অ্যাড্রেস দুইটাই প্রিন্ট করব। আমি ধরো এখানে লিখলাম ভ্যালু ইকুয়াল টু, আমি জাস্ট একটু বোঝার সুবিধার জন্য কমা, অ্যাড্রেস ইকুয়াল টু এরকম লিখলাম। তাহলে ভ্যালু যদি প্রিন্ট করতে চাই জাস্ট a প্রিন্ট করলেই হবে, আর অ্যাড্রেস প্রিন্ট করতে গেলে m% দিতে হবে। বোঝা গেছে বিষয়টা? আমি রান করে দেখি। তো ভ্যালু দেখাইলো আর অ্যাড্রেস হচ্ছে বেসিক্যালি একটা মানে নেগেটিভ ভ্যালু দেখাইছে। আসলে নেগেটিভ কারণ হচ্ছে অ্যাড্রেসটা একটু বড় হইতে পারে, ঠিক আছে? এখানে বলতেছে আর্গুমেন্ট টাইপ ইন্ট
wrong format, but the argument is type int star, এরকম একটা জিনিস বললো। আচ্ছা যাই হোক, এখানে আমি এটাকে একটু ইন্টিজারে টাইপ কাস্ট করে ফেলি, দেখি ঠিকঠাক মতো দেয় কিনা। আচ্ছা যাই হোক, এটা ব্যাপার না, এটা আমরা লং লং নিলেই ঠিক হয়ে যাবে। যেটা প্রিন্ট করতেছি এটা যদি %ll দিয়ে করি তাহলে ঠিক হয়ে যাবে। স্যার দিয়ে দেন নাই। দিয়ে দিলে ঠিক আছে, এখন ঠিকঠাক মতো দেখা যাচ্ছে। ঠিক আছে, আমার এখানে অ্যাড্রেসটা লং লং এ দিতে হচ্ছে আর কি। আমার এখানে মনে হয় র্যাম একটু বেশি আছে, জানি না, যেটা নর্মাল ইন্টিজারে ধরে না। যেমন নর্মাল ইন্টিজারে মানে, আচ্ছা যাই হোক, ওগুলো এখন এক্সপ্লেন করার দরকার নেই। যেটা বললাম স্যার মূল স্যার ব্যাপারটা, হ্যাঁ বলো। আমরা স্যার অ্যাড্রেসটা বি ধরছি না স্যার? না, অ্যাড্রেসটা বি ধরে নেই, বি আরেকটা আলাদা ভ্যালু, বি আলাদা আরেকটা ভ্যালু। ক্যারেক্টার অ্যাড্রেস আছে, সরি, ক্যারেক্টারে কি অ্যাড্রেস আছে? সবকিছুর অ্যাড্রেস আছে, অ্যাড্রেস না থাকলে কেমনে? কারণ হচ্ছে যে র্যামের অ্যাড্রেস বলতে কি বোঝাচ্ছি, যে র্যামের কততম পজিশন থেকে শুরু, ক্যারেক্টারও তো র্যামে রাখা হয়, তাই না? তুমি যখন একটা ক্যারেক্টার ভেরিয়েবল নেবা, ওটাও র্যামের কোনো না কোনো একটা জায়গায় রাখা হবে, তো ওটারও একটা অ্যাড্রেস আছে। অ্যাড্রেস বলতে কি বোঝাচ্ছে, যে তোমার কোন জায়গাটা, কোন, ও সরি, আচ্ছা তাহলে আমরা সামনে আগাই। এবার দেখি, তাহলে ভ্যালু আর অ্যাড্রেস এগুলো আমরা পেলাম। তো দেখো আমার এখানে অ্যাড্রেসটা অনেক বড়, তার মানে হচ্ছে র্যামের অনেক পরে গিয়ে এসে জায়গাটা দিচ্ছে। ঠিক আছে, আমরা যদি এই প্রোগ্রামটাকে বারবার রান করি দেখবো যে বিভিন্ন রকম অ্যাড্রেস পাচ্ছি। কেন? কারণ যখন প্রত্যেকবার প্রোগ্রাম রান করার সময় অপারেটিং সিস্টেম হচ্ছে ভিন্ন ভিন্ন জায়গায় ওদের জন্য কিছু জায়গা বরাদ্দ করে। ঠিক আছে, তো ওই হিসেবে জায়গা দিল আর কি, যেখানে খালি পাইছে ওইখানে দিয়ে দিচ্ছে এরকম। ঠিক আছে, এবার ধরো আমি বিটাকেও একটু ইউজ করি, বি কেও ইউজ করি, বি দিলাম, বি দিলাম। তো বি এর মধ্যে ধরো আমি একটা ভ্যালু দিই 105, তারপর দেখি ওর অ্যাড্রেসটা কিরকম দেখায়। দেখো এদের দুজনের অ্যাড্রেসের মধ্যে তুমি কিন্তু একটা মিল পাবা। দেখো এটা আর এটা কিন্তু ঠিক পরপরই আছে, যেমন বি হচ্ছে 84 থেকে শুরু 87 পর্যন্ত তার জায়গা, আর একে জায়গা দিছে কোথায় 88 থেকে। তো সাধারণত এরকম তুমি একই প্রোগ্রামে যে ভ্যালুগুলো আছে ওগুলোকে পরপর দেওয়ার চেষ্টা করে আর কি, দেবেই এমন কোনো কথা নেই, সাধারণত এরকম চেষ্টা করে। ঠিক আছে, আরেকটা যদি তুমি সি নাও, তো সি এর অ্যাড্রেস যদি তুমি প্রিন্ট করো, অ্যাড্রেসের ভ্যালু, ঠিক আছে, সি ইকুয়াল টু ধরো আমি এরকম 2005 একটা ভ্যালু দিলাম, সি এর অ্যাড্রেসের ভ্যালু প্রিন্ট করো, দেখবা যে এটা হয়তো 80-তে দিতে পারে, বা সরি 80 না, যেমন এটা 496 দিল, তারপর এটা 500-তে দিল, এটা 504-এ দিল। ঠিক আছে, এরকম আর কি। তো এক একবার রান করলে কিন্তু এক এক রকম পাবা, মানে জায়গাগুলো এক এক রকম পাবা, কিন্তু এখানে তিনটা ভেরিয়েবলকে পরপর দেওয়ার চেষ্টা করছে, এটা দেবেই এমন কিন্তু কোনো কথা নেই, এক একটাকে এক এক জায়গায় দিতে পারতো। আচ্ছা যাই হোক, তবে আমরা অ্যাড্রেসটা সম্পর্কে একটু আইডিয়া পেলাম আর কি। প্রত্যেকটা ভেরিয়েবলের কিছু অ্যাড্রেস থাকে, কিন্তু এটা কেন সিগনিফিকেন্ট, এটা কি কাজে লাগে আমার, ওটাই হচ্ছে আজকে আমাদের আলোচনা। তো এমনি অ্যাড্রেস আর ভ্যালু এই দুটা বিষয় নিয়ে আমরা মোটামুটি আইডিয়া পেলাম। কারো কোনো সমস্যা আছে? না স্যার। এবার আমরা পয়েন্টার টাইপ ভেরিয়েবল লিখব। পয়েন্টার ভেরিয়েবল, পয়েন্টার ভেরিয়েবল ধরো আমরা পিটি নামে একটা ভেরিয়েবল বানাতে চাচ্ছি, তার আগে একটা স্টার দিতে হয়, ইন্ট স্টার পিটি। আমি চাইলে এভাবে ইন্ট স্টার স্পেস পিটি এরকম লিখতে পারি, অথবা এভাবে লিখতে পারি স্টার পিটি। পিটি দিলাম পয়েন্টার, এটা শর্টকাট রূপ, এটা আমি যে কোনো কিছু নাম দিতে পারতাম, পি এ দিতে পারতাম, পি দিতে পারতাম, এ দিতে পারতাম, এ পারবো না কারণ এ নামে তো অলরেডি একটা ভেরিয়েবল দিছি, ধরো সি দিতে পারি, আমরা পিটি দিই। আচ্ছা, এই ভেরিয়েবলের কাজ কি, পয়েন্টার টাইপ ভেরিয়েবলের কাজ কি? আমরা ইন্টিজার টাইপ দেখছি, ডাবল টাইপ দেখছি, ক্যারেক্টার টাইপ দেখছি, পয়েন্টার এটার কাজ কি? পয়েন্টার ভেরিয়েবল হচ্ছে অ্যাড্রেস নিয়ে কাজ করে, ও বেসিক্যালি অ্যাড্রেস হোল্ড করে। পিটি ইকুয়াল টু ধরো আমি লিখলাম এম্পারসেন্ট এ, তাহলে সে এর অ্যাড্রেসটা হোল্ড করবে। অর্থাৎ আমি যদি এখানে প্রিন্টএফ %lld পিটি কে প্রিন্ট করি, তাহলে দেখবো যে এর অ্যাড্রেসটা আমি দেখতেছি। এর কি দেখতেছি?
অ্যাড্রেসটা দেখতেছি, অর্থাৎ আমি এম্পারসেন্ট এ দেই আর এখানে এ দিই, দেখবো যে দুজনই সেম জিনিস প্রিন্ট করতেছে। কথাটা বুঝাইতে পারছি? তাহলে পয়েন্টার যে ডেটা টাইপ, ওর কাজ কি? ও হচ্ছে একটা ভ্যালু হোল্ড, মানে অ্যাড্রেস হোল্ড করে। ঠিক আছে, পয়েন্টার হচ্ছে কি একটা অ্যাড্রেস হোল্ড করে। আচ্ছা, তাহলে আমরা পয়েন্টারের দিকে আসি। পয়েন্টার যে ডেটা টাইপ, ওর কাজ অ্যাড্রেস হোল্ড করা। তাহলে এবার আমি র্যামটাকে আবার আঁকি, একটু এই জায়গায় আঁকি। ধরো ওখানে যে ইন্টিজারের পর একটা স্টার দিছেন, ওটা কি পয়েন্টার জন্য দিতে হয়? হ্যাঁ, ওটা পয়েন্টারের জন্য। ধরো এখানে হচ্ছে আমার 1001 থেকে শুরু, ঠিক আছে, স্যার ওইটা তো পরবর্তী স্ট্রাকচার দেন। 2, হ্যাঁ যাচ্ছে, এটা ধরো 5050, এটা ধরো 5051, এটা ধরো 5052, এরকম আমি কিছু প্লেস আঁকলাম। ঠিক আছে, তাহলে আমি আমার কোডটা একটু এখানে আগে এক্সপ্লেইন করি। ধরো আমি লিখলাম যে ইন্ট এ, ঠিক আছে, আরেকটা পয়েন্টার নিলাম ইন স্টার পিটি। আমি ধরো এখানে লিখলাম a equal to 5, আর এখানে লিখলাম pt equal to ampersand a। আচ্ছা, আমরা একটু চিন্তা করি যে আমাদের a যে ভেরিয়েবলটা আছে, a ভেরিয়েবলটা, এটা ধরো এই জায়গায় স্থান পাইছে, এই জায়গাটাতে এর জন্য আমরা ধরো একটা প্লেস নিছি। ঠিক আছে, আচ্ছা, এরপর পিটি যে, সে পয়েন্টার হইলেও তো সে মানুষ, মানে মানুষ না, মানে সে তো একটা ভেরিয়েবল, তাই না? পয়েন্টার টাইপ ভেরিয়েবল হইলেও তো সে একটা ভেরিয়েবল, তার জন্য তো মেমোরিতে জায়গা লাগে। তো তার জন্য ধরো মেমোরিতে এখানে একটা জায়গা নিল। ঠিক আছে, 4 বাইট হইতে পারে, ধরো একটা 4 বাইটের জায়গা নিল। ঠিক আছে, আচ্ছা, আমি একটা জিনিস একটু প্রিন্ট করে দেখি। আমার মেমোরিতে, আমার কম্পিউটারে 8 বাইট জায়গা নেয়। তোমাদের র্যাম যদি কম হয় তাহলে হয়তো 4 বাইটও নিতে পারে, এটা 8 বাইটও নিতে পারে। আচ্ছা, পয়েন্টার যেটা, সেটার জন্য 8 বাইটের জায়গা নিল, 8 বাইট। ঠিক আছে, ইন্টিজার যেটা, ওটার জন্য 4 বাইট জায়গা নিচ্ছে। ঠিক আছে, 4 বাইট। আচ্ছা, এটা তো বুঝা গেছে। তাহলে একটা ইন্টিজার আর একটা পয়েন্টার নিলাম। এখন খেয়াল করো, আমি যখন a equal to 5 লিখলাম, a equal to 5 যখন লিখলাম, তখন সে এই জায়গায় এসে 5 বসায় দেবে। ঠিক আছে, তখন সে কি করবে, এই a equal to 5 যখন বললাম, তখন সে এখানে এসে 5 বসাবে। আবার pt equal to ampersand যখন বলবো, তখন সে কি করবে বেসিক্যালি, তখন এখানে এসে সে কি বসাবে ভ্যালু বলো তো? চ্যাটে নাকি এর পজিশনস যেটা স্যার, এর অ্যাড্রেস স্যার। তাহলে আমাদের এই কোড অনুসারে কি বসবে? এই কোড 1101 1001 1001 1001 কেন? কারণ এর অ্যাড্রেস 1001 থেকে শুরু। ঠিক আছে, তাহলে 1001 কে বসাই। তাহলে পয়েন্টার টাইপ যে ভেরিয়েবল, ঠিক আছে, তাদের মধ্যে অন্য আরেকটা ভেরিয়েবলের অ্যাড্রেস থাকে। আমরা সাধারণত জিনিসটা এভাবে করে এঁকে থাকি, যে এভাবে একটা পয়েন্টার ভেরিয়েবল আঁকি। ঠিক আছে, তো সাধারণত দেখা যায় যে এরকম একটা ডট দিয়ে এরকম একটা চিহ্ন দিই, তীর চিহ্ন দিই। এটা পিটি, মানে পিটি হচ্ছে একে পয়েন্ট করে আছে, পিটি হচ্ছে একে পয়েন্ট করে আছে। এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে পিটি, পিটি একে পয়েন্ট করে আছে। আমরা সাধারণত এইভাবে আঁকি। আমরা তেমনি ভাবে আরেকটা ভেরিয়েবল নিতে পারি বি নামে, ইন্ট বি একটা ভেরিয়েবল নিতে পারি। ঠিক আছে, ধরো বি ইকুয়াল টু 101 এরকম লিখতে পারি। তো বি এর জন্য ধরো এই জায়গায় একটা জায়গা নিল, 4 বাইটের একটা জায়গা নিল বি এর জন্য। ঠিক আছে, তো এটা ধরো শুরু হয়েছিল 2000 থেকে 2001, 2002, 2003 পর্যন্ত। ঠিক আছে, তাহলে বি এর মধ্যে ধরো আমি 101 বসাইলাম এরকম। ঠিক আছে, এটা হচ্ছে বি, এটা হচ্ছে আমাদের বি। আমি চাইলে এখানে এসে এরকম করতে পারি যে পিটি ইকুয়াল টু পরের লাইনে এসে, স্যার ভয়েস চলে গেছিল, স্যার বয়স আছে না অনেকক্ষণ।
স্যার আচ্ছা। বয়স ছিল না আর তাহলে- বয়স হ্যাঁ, যেটা বললাম যে বি নামে আমি আরেকটা ভেরিয়েবল নিতে পারি, ইন্টিজার ভেরিয়েবল। ওর জন্য ধরো এখানে জায়গা নিছে 2000তম মেমোরির যে অ্যাড্রেসটা ওখানে জায়গা নিবে, 2000 থেকে 2003 পর্যন্ত একটা জায়গা নিছে, ঠিক আছে? তো এই যে বি এর জন্য যে জায়গাটা নিছে, তো আমি চাইলে একটা কাজ করতে পারি, পিটি ইকুয়াল টু এম% বি এরকম চাইলে লিখতে পারি, পিটি ইকুয়াল টু এম% বি। মানে ফার্স্টে তো পিটি এর মধ্যে একে রাখছিলাম, এরপরে করতে পারি কি পিটি ইকুয়াল টু এম% বি লিখতে পারি। ওটা যদি লিখি তাহলে পিটি এর মধ্যে কি চলে আসবে, 2000 চলে আসবে, ঠিক আছে? এই লাইনটা লেখার সাথে সাথে পিটি এর মধ্যে 2000 চলে আসবে, এবং পিটি কাকে পয়েন্ট করে থাকবে, তারপর এই বি কে পয়েন্ট করে থাকবে। পিটি আর একে পয়েন্ট করে নেয়, এখন পিটি বি কে পয়েন্ট করে আছে। তাহলে একটা পয়েন্টারের মধ্যে আমি বিভিন্ন ভেরিয়েবলের অ্যাড্রেস আনতে পারি, একটা পয়েন্টারের মধ্যে আমি বিভিন্ন ধরনের ভেরিয়েবলের কি আনতে পারি, অ্যাড্রেস, বিভিন্ন ভেরিয়েবলের অ্যাড্রেস আনতে পারি। তাহলে পয়েন্টার টাইপ ভেরিয়েবল কি করে, অন্যের অ্যাড্রেস হোল্ড করে। আচ্ছা, হোল্ড করে লাভ কি হইল, এবার আসি দেখি। তাহলে পিটি ইকুয়াল টু এম% এ বললাম। মজার ব্যাপার হচ্ছে পিটি যখন এর অ্যাড্রেস হোল্ড করে আছে, তখন যদি আমি স্টার পিটি লিখি, তখন আমি এই স্টার পিটি লেখার মাধ্যমে একে ম্যানিপুলেট করতে পারবো। কিরকম, স্টার পিটি ইকুয়াল টু 10 লিখলাম, ধরো ইনিশিয়ালি আমি এর মান 3 দিছিলাম। খেয়াল করো এই জায়গায় আমি প্রিন্টের %d এ দিলাম, আর এই কাজটা করার পরে আবার প্রিন্টের %d এ দিলাম। খেয়াল করো এর মান 3 ছিল, পিটি এর মধ্যে এর অ্যাড্রেসটা নিলাম, ঠিক আছে? এটা একটু খেয়াল করে যান, ঠিক আছে? তারপর পিটি এর মান স্টার পিটি দিয়ে আমি কি করছি, স্টার পিটি ইকুয়াল টু 10 এরকম লিখছি। লেখার পরে আর লেখার আগে প্রিন্টএফ দিলাম এর মান, দেখি কি হয়। দেখো এর মান আগে 3 ছিল, পরে 10 হয়ে গেছে। অর্থাৎ স্টার পিটি ইকুয়াল টু 10 আর এ ইকুয়াল টু 10 এখন সমার্থক হয়ে গেল না? অর্থাৎ পয়েন্টার দিয়ে আমি কি করতে পারি, কারো অ্যাড্রেস যদি পয়েন্টার একটা ভেরিয়েবলের মধ্যে নেই, তাহলে ওই ভেরিয়েবলটার মান আমি পয়েন্টারের মাধ্যমে কি করতে পারি, পয়েন্টার যে ভেরিয়েবলটা নিছে ওটার মাধ্যমে ম্যানিপুলেট করতে পারি। এখনো কিন্তু এটার কোনো প্রয়োজনীয়তা আমরা দেখি নাই, দেখবো। তো এটা আমরা ম্যানিপুলেট করতে পারি। অর্থাৎ এ যে জিনিস স্টার পিটিও সেম জিনিস, এ যে জিনিস স্টার পিটিও সেম জিনিস। আমরা চাইলে ওখানে তো স্যার আমরা ইকুয়াল টু 10 দিলে হয়ে যেত। হ্যাঁ হয়তো, কিন্তু আমরা স্টার পিটি দিয়ে কাজটা করতে পারতেছি। একটা জিনিসে একটু ছেলেপেলেরা কনফিউজড হয়ে যায় যে এখানে স্টার পিটি আর এখানে স্টার পিটি দুইটা কিন্তু ভিন্ন জিনিস। এখানে স্টার পিটি দেওয়া মানে হচ্ছে আমি একটা পয়েন্টার টাইপ ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি, আর এখানে স্টার পিটি দেওয়া মানে হচ্ছে যে এটাকে ডিরেফারেন্সিং অপারেটর বলে, মানে তোমার যে যার অ্যাড্রেস ওর মধ্যে আছে তাকে অ্যাক্সেস করা, তার ভ্যালুটা অ্যাক্সেস করা। যার অ্যাড্রেস পিটি এর মধ্যে আছে তার ভ্যালুটা অ্যাক্সেস করা। পিটি এর মধ্যে এর অ্যাড্রেস আছে, তাহলে ওই একে আমি এখানে অ্যাক্সেস করতেছি। আচ্ছা, তো তাহলে আমি এখানে চাইলে প্রিন্টেড %d এ না দিয়ে স্টার পিটিও দিতে পারতাম। মানে এ যে জায়গায় লিখতে পারি ওই জায়গায় আমি স্টার পিটিও লিখতে পারি। সিমিলার, মানে এ আর স্টার পিটি সেম জিনিস হয়ে গেছে এখন। এই জিনিসটা হয়েছে কেন, কারণ আমি এর অ্যাড্রেসটা ওর মধ্যে আনছিলাম। বুঝতে পারছি বিষয়টা? আমি এখানে স্টার পিটি দিয়েও প্রিন্ট করতে পারি, এ দিয়েও প্রিন্ট করতে পারি। তার মানে এ যে ভেরিয়েবলটা তার এখন দুইটা নাম হয়ে গেছে, একটা নাম স্টার পিটি, আরেকটা নাম এত নিজে আছেই। আমি চাইলে আরেকটা স্টার ধরো কিউ নিলাম, ওটার মধ্যেও আমি কি করতে পারি, কিউ ইকুয়াল টু %a দিতে পারি। তাহলে এর এখন 3টা নাম হয়ে গেছে। আছে না ওরকম অনেকের অনেকগুলো নাম, যেমন ধরো আরমানুর রহমান, ফয়সাল, প্রিন্স, অনেকগুলো নাম আছে ওর, এরকম আর কি। টেস্টার না দিলেও তো পিটি এর মাঝে 10টা নিত না? সরি, টেস্টার না দিলেও পিটি এর মাঝে 10টা নিত না? না, স্টার না দিলে ঝামেলা আছে। স্টার না দিয়ে পিটি ইকুয়াল টু 10 বলা মানে কি, পিটি ইকুয়াল টু 10 বললে পিটি এর মধ্যে 10 বসে যাবে। পিটি এর মধ্যে 10 বসা মানে ঝামেলা আছে। কি ঝামেলা, এখানে যদি তুমি 10 বসাও তার মানে হচ্ছে যে পিটি কি করবে, 10 নাম্বার যে অ্যাড্রেসটা আছে ওটাকে পয়েন্ট করে থাকবে। 10 নাম্বার র্যামের যে জায়গাটা আছে, 10 নাম্বার 10, 11, 12, 13, ঠিক আছে? এই 4টা ঘরকে সে পয়েন্ট করে থাকবে। 4টা ঘর না, বেসিক্যালি এই 10 নাম্বার ঘরটাকে পয়েন্ট করে থাকবে। পিটি এর মধ্যে যে মানটা আসে সে ওই ঘরটাকে পয়েন্ট করে থাকে।
ওই অ্যাড্রেসটাকে পয়েন্ট করে থাকে। কথাটা বুঝাতে পারছি? পিটি এর মধ্যে যে মানটা দেবা সে ওই, কারণ পিটি এর মধ্যে মান মানে হচ্ছে ওইটা একটা অ্যাড্রেস, কোন একটা ভেরিয়েবলের অ্যাড্রেস। আচ্ছা, স্টার পিটি মানে হচ্ছে পিটি এর মধ্যে যে অ্যাড্রেস আছে তার ভ্যালুকে তাকে তুমি অ্যাক্সেস করতেছো। মানে এ পিটি এর মধ্যে হচ্ছে এর অ্যাড্রেসটা রাখছি, তাহলে স্টার পিটি মানে হচ্ছে এ। পিটি এর মধ্যে যদি আমি বি কে রাখতাম তাহলে এখানে স্টার পিটি মানে কি হইতো? বি হইতো। পিটি এর মধ্যে বি রাখলে বি এর অ্যাড্রেস রাখলে স্টার পিটি মানে বি হইতো। কিন্তু এমনি পিটি ইকুয়াল টু 10 তুমি এটা লিখবে না, কারণ পিটি ইকুয়াল টু আমরা কি লিখি? স্যার শোনা যাচ্ছে না। কথা আসে না। আচ্ছা আচ্ছা, এখন একটু বেটার হওয়ার কথা। হ্যাঁ, কতটুকু শুনছো? ও স্টার পর্যন্ত বলার পর্যন্ত শুনছেন। আচ্ছা, হ্যাঁ মোটামুটি ওইটাই, যে এটা বুঝতে পারছো কিনা, পিটি ইকুয়াল টু 10 বললে যে কাজ হবে না সেটা বুঝছো কিনা? না স্যার ওইটাই তো শুনছেন। সরি, স্যার, না ওই- বুঝতে জিজ্ঞেস করো, সমস্যা নেই। পিটি ইকুয়াল টু n% বি, ওইখান থেকে স্যার একটা আবার বলবেন এই পিটি জিনিসটা ইকুয়াল টু m% বি মানে হচ্ছে তোমার কি বি এর অ্যাড্রেসটা রাখতেছি পিটি এর মধ্যে। তো বি এর অ্যাড্রেস কত? আমরা এখানে হাইপোথেটিক্যালি ধরে নিলাম যে বি এর অ্যাড্রেস হচ্ছে কত, 2000। তাহলে পিটি ইকুয়াল টু m% বি মানে বলা মানে হচ্ছে পিটি এর মধ্যে 2000 বসানো। 2000। ঠিক আছে, এটা হাইপোথেটিক্যালি ধরে নিলাম আর কি, বি এর অ্যাড্রেস 2000। আর কিউ ইকুয়াল টু m% বলা মানে হচ্ছে কিউ এর মধ্যে এর অ্যাড্রেস বসানো। এর অ্যাড্রেস কত এখানে? 1001, এরকম। তার পিটি এর মধ্যে যদি 10 বসাই তার মানে হচ্ছে কি 10তম পজিশনে যদি কোনো একটা তোমার ভেরিয়েবল থাকে তাহলে সেটার অ্যাড্রেসটা আমি পিটি এর মধ্যে রাখতেছি, বা সেটাকে পিটি এখন ডিনোট করতেছে, ওরকম বোঝানো। তো ওই কাজটা তো আমি করবো না এভাবে। 10 মধ্যে কি আছে ওটা তো আমি জানি না, ওখানে কোনো ভেরিয়েবল আদৌ আমরা ডিক্লেয়ার করছি কিনা আমি তো জানি না। ঠিক আছে, আচ্ছা। আর স্টার পিটি মানে হচ্ছে কি পিটি এর মধ্যে এখন যার অ্যাড্রেস আছে সেই ভেরিয়েবলটাকে আমি এখন অ্যাক্সেস করতেছি। কিরকম? পিটি এর মধ্যে অ্যাড্রেস আছে বি এর, তাহলে স্টার পিটি লেখা আর বি লেখা সেম কথা। বি যে জিনিস এই জায়গায় স্টার পিটিও সেম জিনিস, বি যে জিনিস এই জায়গায় স্টার পিটিও সেম জিনিস। বি ইকুয়াল টু 10 আর স্টার পিটি ইকুয়াল টু 10 লেখা সেম জিনিস। তবে শর্ত হচ্ছে কি আগে পিটি এর মধ্যে বি এর অ্যাড্রেসটা নিয়ে আসতে হবে। অ্যাড্রেসটা যদি না আনি তাহলে হচ্ছে আমি এখানে স্টার পিটি ইকুয়াল টু 10 এগুলো বলার কোনো মিনিং নাই। পিটি এর মধ্যে বি এর অ্যাড্রেস আনলে স্টার পিটি লেখা আর বি লেখা সেম জিনিস। তাহলে সামারাইজ করলে যেটা আসবে সেটা হচ্ছে পয়েন্টার টাইপ ভেরিয়েবল কি করে, আরেকটা ভেরিয়েবলের অ্যাড্রেস হোল্ড করে। আর যখন একবার তার অ্যাড্রেসটা আমি রাখবো তখন ওই পয়েন্টার টাইপ ভেরিয়েবল দিয়ে যে ভেরিয়েবলের অ্যাড্রেস রাখা হয়েছে তাকে আমি কি পরিবর্তন করতে পারবো, চাইলে তাকে অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, মানে সে একটা নতুন নাম পাইলো আর কি। এটা সিগনিফিকেন্সটাতে আমি এখনো আসি নাই, আসতেছে একটু পরে। বোঝা গেছে জিনিসটা? এতটুকু পর্যন্ত বোঝা গেছে নাকি? দেখ, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। জিনিসটা একটু কমপ্লিকেটেড মনে হতে পারে শুরুতে, জন্য কোনো কোয়েশ্চেনই এখানে মানে তোমার ইয়া না আর কি, মানে স্টুপিড কোয়েশ্চেন না। স্যার জি জি স্যার বলেন। স্যার নতুন মান দিয়ে অ্যাস্ট্রাপিডিকে আমি প্রিন্ট না করে আমি পুরান মান দিয়ে অ্যাস্ট্রাপিডিকে প্রিন্ট করতে যাচ্ছি বি এর মানটা, তাহলে কি করতে যাচ্ছ বুঝি নাই, স্টার পিটি দিয়ে কি করতে যাচ্ছ? আপনি অ্যাস্ট্রাপিডিকে কিন্তু 10 দিচ্ছেন, তার মানে বি এর মান এখন 10 হয়ে গেছে। আমি নতুন নতুন মান 10 দিতে যাচ্ছি না, আমি প্রথমে মান ধরবো গিয়ে রাখতে যাচ্ছি। মানে তুমি চাচ্ছ যে আগের ভ্যালুটা কত সেটা দেখতে, ওটা চাচ্ছ? ওর কথা কি সবার কাছে ভেঙে ভেঙে যাচ্ছে নাকি শুধু আমার কাছে ভেঙে আসতেছে? স্যার ভেঙে ভেঙে আসতেছে। হ্যাঁ পিডি যাচ্ছি। আচ্ছা তুমি তাহলে একটু লিখে দাও, তোমার কথা ভেঙে ভেঙে আসতেছে, তুমি একটু লিখে দাও। স্যার, ও বলতেছে যে স্টার পিটির মধ্যে আগের মানটা আনতে চাইলে কি করতে তো হবে? আগের মানটা আনতে চাইলে এই যে এখানে প্রিন্টএফ করলাম, আমি এটা দিলাম না, ধরো প্রিন্ট করলে দেখতে পারবো কি আছে আগের মান। এই যে স্টার পিটি 100 আছে, বি এর মান 100 দিছিলাম, এখানে স্টার পিটি দিলে 100 আসে। বুঝতে পারছো জিনিসটা? আচ্ছা আচ্ছা, এখন দেখি তো শোনা যাচ্ছে না স্যার। বলি নাই তো কিছু, এখন বলতেছি। আচ্ছা, তো যেটা বললাম যে তাহলে পয়েন্টার কি করে আরেকজনের অ্যাড্রেস হোল্ড করে, এটাই হচ্ছে তার কাজ। এবার এটার সিগনিফিকেন্সটা কি সেটাতে যাই।
ওটা যাওয়ার আগে কিছু জিনিস একটু দেখি। স্টার পিটি ইনিশিয়ালি যখন কিছু দেই নাই, মানে ধরো এর মধ্যে কোনো আমি অ্যাড্রেস বসাই নাই, এর মধ্যে কোনো অ্যাড্রেস বসাই নাই, ঠিক আছে? এর মধ্যে যদি কোনো অ্যাড্রেস না বসাই তাহলে কি হবে? তুমি যদি এখন প্রিন্ট করতে যাও তোমার প্রোগ্রাম ক্র্যাশ করতে পারে। যেমন আমার এখানে সেগমেন্টেশন ফল্ট দিল, মানে আমি এটা অ্যাক্সেসই করতে পারতেছি না। আমরা একটু প্রিন্ট করে দেখি যে ওর মধ্যে কি অ্যাড্রেস আছে যে এটাকে একদম প্রিন্ট করা যাচ্ছে না। পিটি যদি করি তাহলে তার মধ্যে অ্যাড্রেসটা আমরা দেখতে পারবো। অ্যাড্রেসের মান কি আছে এখানে? আচ্ছা এখানে প্রিন্টার দিছি তো একটু ফ্ল্যাশ। স্যার আরেকবার বলবেন, আমাকে বারবার বের করে দিচ্ছে জুম থেকে। আচ্ছা এখানে 0 দিচ্ছে। দেখো একটা কাজ করলাম আমি, সেটা হচ্ছে কি পিটি এর মধ্যে ইনিশিয়ালি কিছু দিলাম না। তোমার কোশ্চেন যেটা ওটার অ্যানসার দিচ্ছে আর কি। পিটি এর মধ্যে ধরো ইনিশিয়ালি আমি কিছু দিলাম না, হ্যাঁ হ্যাঁ, তাহলে পিটি এর মধ্যে কি থাকবে? এটা গার্বেজ ভ্যালু থাকতে পারে, তবে আমি যতটুকু জানি 0 থাকবে, মেবি ডিফল্ট হচ্ছে 0 থাকবে। তুমি যদি এখন স্টার পিটি দাও তাহলে সে আসলে কি করবে খেয়াল করো। সে মনে করবে তুমি চাচ্ছ যে এখানে 0তম যে অ্যাড্রেস আছে ওই 0তম অ্যাড্রেসের ওখান থেকে নিয়ে 4 বাইটে যে ইন্টিজার হয়, 0তম অ্যাড্রেস থেকে 0 1 2 3 মিলে যে 4 বাইটের ইন্টিজারটা হয়, ওই ইন্টিজারের ভ্যালুটা প্রিন্ট করতে চাচ্ছ, ও ওইটাই ধরে নেবে। তুমি চাচ্ছ যে কি, যে 0তম বাইট থেকে 3তম বাইট পর্যন্ত যে 4 বাইট আছে ওই 4 বাইটের কি করতে যাচ্ছ, ভ্যালুটা প্রিন্ট করতে যাচ্ছ। ওটাকে সে একটা ইন্টিজার গেস করে নেবে, ওটা প্রিন্ট করতে চাইবে। এই কথাটা বুঝা গেছে? পিটি এর মধ্যে আমি যখন কিছু দেই নাই তাহলে ইনিশিয়ালি কি আছে, 0 আছে। স্যার এমনি 0 থেকে 3 অ্যাড্রেসে কি অলওয়েজ 0 থাকে? না 0 থাকে না, ক্র্যাশ করবে, তোমার প্রোগ্রামটা রান করতে দেবে না। আচ্ছা 0 আসে নাই, এটা 0 না। তোমরা দেখো, এটা আমি মুছে দেই। আমি এটা রান করলে দেখবা প্রোগ্রাম ক্র্যাশ করতেছে। কেন ক্র্যাশ কেন করতেছে? কারণ 0তম যে জায়গাটা ওটা তো তোমার প্রোগ্রামের জায়গা না। ওটাকে যদি তুমি অ্যাক্সেস করতেছো, মানে এই যে 0তম জায়গাটা অ্যাক্সেস করতেছো, তুমি কি চেয়ে নিছো যে ভাই 0তম জায়গাটা আমি আমার প্রোগ্রামের জন্য ইউজ করতে চাই, আমাকে দেন? হতে পারে না যে 0তম জায়গায় গুগল ক্রোম চলতেছে, বা হতে পারে না যে ওই জায়গায় তোমার অন্য কোনো একটা প্রোগ্রাম চলতেছে। ওই জায়গাটা যদি তুমি অ্যাক্সেস করতে চাও এবং ওখানে গিয়ে যদি তুমি চেঞ্জ করে দাও তাহলে সমস্যা হয়ে যাবে না? এবং মজার ব্যাপার হচ্ছে শুরুর দিকের জায়গাগুলো অপারেটিং সিস্টেম নিজের জন্য রেখে দেয়, এবং তুমি যদি ওগুলো অ্যাক্সেস করতে চাও তোমার প্রোগ্রাম ক্র্যাশ করবে। আগে কিন্তু এই জিনিসটা ছিল না। বর্তমানে অপারেটিং সিস্টেম গুলো অনেক তোমার কি চালাক হয়ে গেছে, তারা তোমাকে এই ধরনের আনওয়ান্টেড জায়গাগুলো অ্যাক্সেস করতে দেবে না। তুমি করতে চাইলে তোমার সে কি তোমার প্রোগ্রামটা ক্র্যাশ করাই দেবে। আর নাহলে তো তুমি ভাইরাস বানায় সব সদর বদর বানায় ফেলতে পারতা। মানে তুমি এখানে নিয়ে ইচ্ছা মতো কিছু জায়গাটাকে অ্যাক্সেস করে ওগুলোর মানটা চেঞ্জ করে দিলে তোমার দেখা যেত র্যামের মধ্যে সব ওলট পালট হয়ে যাচ্ছে, তোমার তারপরে কি অন্যান্য প্রোগ্রামগুলো ক্র্যাশ করা শুরু করে দিত। হ্যাকিং হতে পারে এটাও, তবে এটা হ্যাকিং না বলে তুমি ধরো ক্র্যাকিং বলতে পারো আর কি, সব ক্র্যাক বানাই দিচ্ছ। যাই হোক, তো ওই যেটা বললাম যে এজন্য আধুনিক অপারেটিং সিস্টেম গুলো তোমার স্মার্ট আছে, সে কি তোমাকে এরকম উল্টাপাল্টা জায়গা অ্যাক্সেস করতে দেবে না। এই জন্য আমি যদি এখানে এমন করি যে পিটি ইকুয়াল টু ধরো একটু রিস্ক নিয়ে দেখি, এরকম একটা অ্যাড্রেস তার মধ্যে দিলাম, তারপর এটাতে কি আছে একটু প্রিন্ট করার চেষ্টা করি, তা আমার প্রোগ্রাম ক্র্যাশ করতেছে। ঠিক আছে, তো এখানে সে সেগমেন্টেশন ফল্ট দিচ্ছে, সে আমার বলতেছে যে ভাই আপনি এই জায়গাটা অ্যাক্সেস করতে পারবেন না, এটা আপনার জায়গা না। তো তাহলে আমার জায়গা কি আছে? আমার জায়গা হচ্ছে %a %b, এরাই ওইটা দেখতে পারবো না। সরি, ওই জায়গাটাতে কি আছে ওইটা তো দেখতে পারবো না আমাকে ওগুলো ধরতেও দেবে না। ঠিক আছে, আমার নিজের জায়গা না হলে আমাকে ধরতেও দেবে না। আচ্ছা, তবে দিতেও পারে। সব অপারেটিং সিস্টেম এরকম যে তোমার জিনিসগুলো চেক করবে এমন কোনো কথা নাও থাকতে পারে। ঠিক আছে, পরের দিকের কিছু জিনিস কিন্তু তুমি দেখতে পারবা না যে তা না, একদম কিছুই দেখতে পারবা না ওরকম না। যেমন আমি যদি দেখি একটু বড় একটা ভ্যালু দিয়ে দেখি, আশা করা যায় যে এটা না, এটাও করা যাচ্ছে না। যাই হোক, দিচ্ছে না। আমার জন্য যতটুকু জায়গা নিচ্ছে শুধু ওগুলো মনে হয় অ্যাক্সেস করতে দেবে, এর বাইরে কিছু দিচ্ছে না। তো কোনো অপারেটিং সিস্টেমে হয়তো এটা করতেও পারে, দিতেও পারে। তো এই জন্য পয়েন্টার নিয়ে কাজ করলে আমরা সাবধানে থাকবো, অন্য কোনো প্রোগ্রাম আমরা আবার নষ্ট করে দিচ্ছি নাকি, অথবা আমরা সাবধানে থাকবো যে অন্য প্রোগ্রাম ইচ্ছা করে নষ্ট করতেছি, ওটা হচ্ছে কিনা চেক করার জন্য। যাই হোক, তো এটা আমি কি বানাচ্ছি ওটার উপর ডিপেন্ড করছে। তাহলে পয়েন্টার হচ্ছে বেসিক্যালি অ্যাড্রেসকে নিয়ে কাজ করে। এবার একটা প্রশ্ন তোমাদের আসতে পারে যে স্যার আপনি পয়েন্টার লিখছেন, এখানে ইন্ট কেন লিখছেন, ইন্ট স্টার পিটি কেন লিখছেন?
পয়েন্টার সাথে ইন্টিজারের কি সম্পর্ক? প্রশ্নটার উত্তর হচ্ছে সিম্পল। আমি যদি একটা ডাবল ভেরিয়েবলের অ্যাড্রেস হোল্ড করতে চাই তাহলে এখানে ডাবল লিখবো। আমি যদি এখানে একটা ফ্লোটিং পয়েন্ট টাইপের অ্যাড্রেস হোল্ড করতে চাই তাহলে এখানে কি লিখবো? ফ্লোট লিখবো। আমি যার অ্যাড্রেস হোল্ড করতে যাচ্ছি তার ডাটা টাইপটা লিখবো। পিটি এর মধ্যে যদি আমি ইন্টিজারের অ্যাড্রেস হোল্ড করতে চাই তাহলে এখানে কি লিখবো? ইন্ট লিখবো। ক্যারেক্টার অ্যাড্রেস হোল্ড করতে চাইলে এখানেও কি লিখবো? ক্যারেক্টার লিখবো। ডাবল অ্যাড্রেস হোল্ড করতে চাইলে এখানেও ডাবল লিখবো। যেই ধরনের ডেটার অ্যাড্রেস হোল্ড করতে চাচ্ছি সেই ডেটার ডেটা টাইপটা লিখবো, সেই ভেরিয়েবলের ডেটা টাইপটা লিখবো। বুঝা গেছে ব্যাপারটা? স্যার জি স্যার বলেন। স্যার স্টার পিটি এটা কি, এটা তো স্যার বলছিলেন পয়েন্টার টাইপ একটা ডাটা টাইপ। হ্যাঁ। তো স্যার এরকম দুইটা ডাটা টাইপ কি পাশাপাশি হচ্ছে? যেমন আমি যদি ইন্টিজার দিই এটা তো একটা ডাটা টাইপ, তো স্টার পিটিটাও একটা ডাটা টাইপ। হ্যাঁ, স্টার পিটি একটা ডাটা টাইপ। হ্যাঁ, মানে স্টার পিটি এটা ডাটা টাইপ না, ফ্লোট স্টার এটা ডাটা টাইপ। ফ্লোট স্টার বা ইন্ট স্টার এটা একটা ডাটা টাইপ। ইন্ট স্টার। পিটি তো ভেরিয়েবল না, পিটি তো ভেরিয়েবল না। তুমি এরকম চাইলে আলাদা আলাদা করেও লিখতে পারবে। ঠিক আছে, পিটি হচ্ছে ভেরিয়েবল নাম। এই ইন্ট স্টার হচ্ছে বেসিক্যালি ডাটা টাইপ। এটা হচ্ছে একটা ডাটা টাইপ। এটা হচ্ছে পয়েন্টার ডাটা টাইপ। আর এই পয়েন্টার ডাটা টাইপটা কি করবে? যে একটা ইন্টিজারের অ্যাড্রেস হোল্ড করবে। এখানে যদি ডাবল দেই, ডাবল পিটি, তারপরে যদি আমি এখানের মধ্যে আবার ইন্টিজারের অ্যাড্রেস রাখতে চাই, দেখবা যে উল্টাপাল্টা ভ্যালু দিচ্ছে। দেখো এখানে ৭৭,৮৯৬ না বাকি একটা দেখাইলো। ঠিক আছে, পার্সেন্ট এলএফ দিয়ে যদি আমি প্রিন্ট করি এটা দেখবা উল্টাপাল্টা কিছু একটা দেখাচ্ছে। ঠিক আছে, মানে ঠিকঠাক ভ্যালু তোমাকে আর দেখাবে না। কাজেই তুমি এখানে যেটা দিচ্ছ ইন্ট দিলে এখানেও কি দিতে হবে? ইন্ট দিতে হবে। আর এখানে ধরো আমি ডাবল দিলাম আর এখানে ইন্ট দিলাম, কাজ করবে না। কিংবা এখানে ডাবল দিলাম আর এখানে ইন্ট দিলাম, কাজ করবে না। এর মধ্যে 3 দিছিলাম কিন্তু সে দেখবা যে এখানে উল্টাপাল্টা কোনো একটা ভ্যালু দেখাচ্ছে। 0 দেখাবে এমন কোনো কথা নেই, অন্য কিছু দেখাইতে পারে। ঠিক আছে, যাই হোক, বোঝা গেছে বিষয়টা? মানে পয়েন্টারের যে আমাদের ইয়াটা, পয়েন্টারের যে টাইপটা সেটা হচ্ছে ও কার অ্যাড্রেস রাখবে সেটা টাইপের সাথে ম্যাচ করতেছে, ম্যাচ করে দিতে হবে। আচ্ছা, এই জায়গায় আরেকটু মনে হয় এক্সপ্লেইন করার বিষয় আছে। সেটা হচ্ছে এরকম যে ধরো আমাদের কোন একটা অ্যাড্রেস হচ্ছে এটা 1000, একটা পিটি আছে যে হচ্ছে 1000তম অ্যাড্রেসটাকে হোল্ড করে। পিটিটা যদি ডাবল টাইপের হয়, পিটিটা যদি ইন্টিজার টাইপের হয়, সে তখন বুঝবে যে এই 1000 থেকে 1003 পর্যন্ত হচ্ছে আমার খেলার জায়গা। এটা নিয়ে আমি যা করার করব। আমাকে যদি স্টার পিটি বলে তাহলে এই 4 বাইটের মধ্যে যে ভ্যালুটা আছে ওটাকে আমি প্রিন্ট করব বা ওটাকে আমি চেঞ্জ করব। আর এই পিটিটার ডাটা টাইপ যদি ডাবল হয় তাহলে সে বুঝবে যে 1000 থেকে নিয়ে 1007 পর্যন্ত হচ্ছে বেসিক্যালি আমার টেরিটরি। এতটুকু নিয়ে আমি কাজ করব। আমাকে যদি প্রিন্ট করতে বলে তাহলে আমি এই 8 বাইটের পোরশন প্রিন্ট করব। আমাকে যদি এখানে চেঞ্জ করতে বলে এই 8 বাইটকে আমি চেঞ্জ করে দেব। তাহলে পয়েন্টারের যে ডেটা টাইপটা ওটার উপর ডিপেন্ড করে যে সে ইনিশিয়াল অ্যাড্রেস থেকে কতটুকু জায়গা পর্যন্ত কাজ চালাবে। পয়েন্টারের যে ডেটা টাইপ ওটার উপর ডিপেন্ড করে সে ইনিশিয়াল জায়গা থেকে কতটুকু পর্যন্ত কাজ করবে। ঠিক আছে, এই পয়েন্টারটা যদি ক্যারেক্টার টাইপের হয় তাহলে সে শুধুমাত্র ওই একটা বাইট নিয়ে কাজ করবে। পয়েন্টারটা যদি ক্যারেক্টার টাইপের হয়, ক্যারেক্টার টাইপের যদি পয়েন্টার হয়, ঠিক আছে, এই ক্যারেক্টার পয়েন্টার, ক্যারেক্টার স্টার পিটি, এটা যদি হয় তাহলে ও শুধু এই একটা বাইট নিয়ে কি করবে? কাজ করবে। তুমি যদি স্টার পিটি ইকুয়াল টু সামথিং এ লিখো তাহলে সে ওই একটা বাইটকেই চেঞ্জ করবে, অন্যগুলোকে আর টাচ করবে না। তাহলে পয়েন্টারের ডেটা টাইপের উপর বেসিক্যালি ডিপেন্ড করতেছে সে কতটুকু জায়গা নিয়ে কাজ করবে। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝলাম। তাহলে আমরা বেশ কয়েকটা জিনিসপত্র দেখছি, এগুলো একটু তোমাদের কাছে সফিস্টিকেটেড মনে হইতে পারে। ঠিক আছে, তবে আসলে খুব বেশি কঠিন কিছু না, জাস্ট এগুলো মানে তোমার একটু নতুন একটা কনসেপ্ট আর কি। ঠিক আছে, এখানে কঠিন কিছু না। পয়েন্টার ডেটা টাইপ ও হচ্ছে অন্য আরেকজনের অ্যাড্রেস হোল্ড করে। ঠিক আছে, আর তুমি যখন একজনের অ্যাড্রেস তার মধ্যে আনবা তাহলে স্টার পিটি যখন বলবা বা স্টার দিয়ে যখন ওই পয়েন্টারের নামটা লিখবা তখন ওই ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করার মতোই একটা তুমি ফিলিংস পাবা কিংবা ভাইব পাবা, বা ওই ভেরিয়েবলটাকে তুমি এই নামেও অ্যাক্সেস করতে পারবা।
এবার দেখি যে এটার আসলে মাহাত্ম্যটা কি, ঠিক আছে, এটার গুরুত্বটা কি। আচ্ছা, গুরুত্ব যদি বলতে চাই তাহলে হচ্ছে অপরিসীম। কিরকম? এই পয়েন্টার না থাকলে আমরা স্ক্যানএফ ফাংশন বানাইতে পারতাম না। আচ্ছা, এভাবে না বলে আমরা একটা ফাংশনের দিকে চলে যাই। সোয়াপ নামে আমরা একটা ফাংশন বানানোর চেষ্টা করি। সোয়াপ, সোয়াপের কাজ কি বেসিক্যালি, ধরো আমাদের ইন্ট এ আছে, বি আছে, এ আর বি এর ভ্যালুটা আমরা সোয়াপ করতে যাচ্ছি। তাহলে কি করতে হবে? a ইকুয়াল টু ধরো 2 আছে, b ইকুয়াল টু ধরো 3 আছে। তাহলে আমাদের t নামে আরেকটা টেম্পোরারি ভেরিয়েবল নিতে হবে, ঠিক আছে। তারপর আবার কি করতে হবে? t ইকুয়াল টু a, তারপরে কি লিখতে হবে? a ইকুয়াল টু b, b ইকুয়াল টু t। এরকম করে লিখলে সোয়াপটা হয়ে যাচ্ছে। আমি একটা ফাংশন বানাইতে চাই, যে ফাংশন হচ্ছে আমাকে সোয়াপটা করে দেবে। ধরো int x লিখলাম, int y লিখলাম, ঠিক আছে। এখন আমি যদি এই ধরনের একটা কোড এখানে লিখি, ঠিক আছে, তো আমার এই সোয়াপের কাজটা কি হবে? ধরো আমি এখন সোয়াপ করতে যাচ্ছি এই জায়গা থেকে, আমি চাচ্ছি যে এটা একটা ফাংশন বানাই ফেললাম, তাহলে এখন হচ্ছে কি আমি সোয়াপ করব এ আর বি কে, তাহলে এটা কি হবে? সোয়াপ হবে? আচ্ছা, এটা মান দিবে না। না স্যার। এই জায়গায় এসে এ আর বি এর ভ্যালুকে, এ আর বি এর মান যদি প্রিন্ট করি, তাহলে কি আমরা পাবো যে 3 আর 2? না স্যার, পাবো না। কেন পাবো না? কারণ ওদের ভ্যালুগুলো এখানে পাস হয়েছে। এখানে এক্স ওয়াই যতই চেঞ্জ করি না কেন, এখানে এ বি তে কোনো ইম্প্যাক্ট করবে না। এটা বুঝতে পারছি সবাই? আচ্ছা। ঠিক আছে, এবার আসতেছে পয়েন্টারের খেলা, ঠিক আছে। শুয়ে শুয়ে ক্লাস না করে বসে বসে করার চেষ্টা করে। এবার আসি, হ্যাঁ, এখন দেখি আমরা পাস করার আগে দেখি আর পাস করার পরে দেখি, দুইবারই দেখবো 2 3 2 3 রয়ে গেছে। এখন আমি পয়েন্টার নিয়ে কাজ করব। কিরকম? আমি এখন আর এ বি এর ভ্যালু পাঠাবো না, এক্স ওয়াই কে আমি চেঞ্জ করে এদেরকে পয়েন্টার বানাই দেব। এটা হচ্ছে কি পয়েন্টার, ঠিক আছে। এ আর বি এর এবার অ্যাড্রেস পাস করে দেবো, এখানে অ্যাড্রেস পাস করে দেবো। তাহলে এর অ্যাড্রেস চলে গেল এক্স এর মধ্যে, বি এর অ্যাড্রেস চলে গেল ওয়াই এর মধ্যে। তাহলে কাহিনী কি হচ্ছে দেখো, এটা হচ্ছে আমাদের র্যাম, ঠিক আছে। এখানে ধরো এ আছে, এখানে ধরো বি আছে, এ এটা বি, এর মধ্যে কত ছিল 2, বি এর মধ্যে 3। এর অ্যাড্রেস আমি ধরে নিলাম, এটা আমি হ্যাশ দিয়ে লিখি, এর অ্যাড্রেস ধরে নিলাম ধরো 10, আর বি এর অ্যাড্রেস ধরে নিলাম আমি কত, ধরো 50। দুইটা পয়েন্টার আমি এখন এখানে তৈরি করলাম, এক্স আর ওয়াই। ধরো এরা এখানে আছে, এক্স আছে এখানে আর ওয়াই আছে এখানে, ঠিক আছে। আচ্ছা, এখন এম% এ যখন এখানে পাঠাইছি, তাহলে এক্স এর মধ্যে কত আসবে ভ্যালু? 10 আসবে না? ওয়াই এর মধ্যে কত আসবে ভ্যালু? 50 আসবে না? অর্থাৎ এক্স এখন এটাকে পয়েন্ট করে আছে আর ওয়াই এখন এটাকে পয়েন্ট করে আছে। তাহলে যদি এখানে এক্স আর ওয়াই কে স্টার এক্স স্টার ওয়াই কে যদি আমি চেঞ্জ করি, তাহলে এ বিও চেঞ্জ হয়ে যাবে না? কথা বুঝতে পারছেন? বুঝলাম না স্যার। এখানে যদি আমি এখন এখানে যদি আমি লিখি স্টার এক্স ইকুয়াল টু 5, তাহলে বেসিক্যালি এক্স এর মধ্যে কি আছে? 10 আছে। তাহলে 10 নাম্বার অ্যাড্রেসে যে ভেরিয়েবলটা আছে ওটাকে সে চেঞ্জ করে দেবে না? মানে 5 এ চেঞ্জ করে দেবে এরকম? 5 এ চেঞ্জ করবে বলতে মানে এটার ভ্যালুটা 5 করে দেবে আর কি। 2 ছিল, এটা আচ্ছা 5 করে দেবে। 10 নম্বর ঘরের ভ্যালু পাস করে দিই। হ্যাঁ, 10 নাম্বার ঘরের ভ্যালুটাকে সে চেঞ্জ করে দেবে। 10 নাম্বার ঘর, তো 10 নাম্বার ঘর মানে বেসিক্যালি কি? এ। 50 নাম্বার ঘর মানে বেসিক্যালি কি? বি। ঠিক আছে, তাহলে তারা বেসিক্যালি এ আর বি কে এখন চেঞ্জ করার সামর্থ্য রাখে। বুঝা গেছে? এটা আবার একটু বলবেন? হ্যাঁ বলবো। সেটা হচ্ছে এই জায়গায় এসে আমি স্টার এক্স এ একটা পয়েন্টার, স্টার ওয়াই এটাও একটা পয়েন্টার, আমি এখান থেকে এ আর বি কে না পাঠায় অ্যাড্রেস পাঠাইছি তাদের। তাহলে এ এর অ্যাড্রেস মানে কত যাবে? 10 যাবে, আর বি এর অ্যাড্রেস মানে কত যাবে? 20 যাবে। অর্থাৎ এখানে তুমি চিন্তা করতে পারো এরকম আছে আর কি, ঠিক আছে। এক্স এর মধ্যে এ আসলো আর ওয়াই এর মধ্যে বি আসলো, এভাবে করে চিন্তা করতে পারো।
তাহলে এখানে আমি যদি স্টার এক্স ইকুয়াল টু 5 লিখি, পরে নিচে গিয়ে যদি আমি এখানে স্টার এক্স ইকুয়াল টু 5 লিখি, তাহলে সে বেসিক্যালি কি করবে, ওর মধ্যে যার অ্যাড্রেসটা ছিল, মানে এক্স এখন একে পয়েন্ট করে আছে, এক্স এই জায়গায় একে পয়েন্ট করে আছে, এই যে ছবিতে যেটা দেখতেছি এক্স একে পয়েন্ট করে আছে, তাহলে এর মধ্যে সে 5 ভ্যালু বসা দিয়ে আসবে। ঠিক আছে, এখানে এক্স হচ্ছে কি একে পয়েন্ট করেছিল, এই জায়গায় এক্স একে পয়েন্ট করেছিল, তাহলে এখানে গিয়ে সে কি বসা দিয়ে আসবে, 5 বসা দিয়ে আসবে। তাহলে এর ভ্যালুটা চেঞ্জ হয়ে গেল না? জি স্যার। না বুঝলে বলো, সমস্যা নেই, আবার বলবো। ঠিক আছে, বুঝছি স্যার। আচ্ছা, তাইলে স্যার আমি এখানে, জি স্যার বলো। এখানে স্যার টি ইজ ইকুয়াল টু এক্স দেওয়া হয়েছে যে, মানে হ্যাঁ x ওটা ভুল থেকে হয়েছে, মানে ওগুলো এখন ঠিক করবো। আচ্ছা আচ্ছা তাহলে এগুলো এখন সবগুলো স্টার যদি বানাই দিই, তাহলে সোয়াপের কাজটা হয়ে গেল। তাহলে টি এর মধ্যে ফার্স্টে স্টার এক্স মানে এর ভ্যালুটা আনলাম, তারপরে স্টার এক্স এর মধ্যে স্টার ওয়াই অর্থাৎ এর মধ্যে বি এর ভ্যালুটা আনলাম, তারপরে স্টার ওয়াই এর মধ্যে টি অর্থাৎ এর ভ্যালুটা আবার ওয়াই এর মধ্যে নিয়ে আসলাম। এখানে স্টার এক্স স্টার ওয়াই বলা মানে হচ্ছে এ আর বি কে অ্যাক্সেস করা, কারণ ওদের মধ্যে আমি অ্যাড্রেসটা নিয়ে আসছি। অ্যাড্রেস এনে ফেললে স্টার এক্স বলা মানে হচ্ছে কি একে অ্যাক্সেস করা, আর স্টার ওয়াই মানে হচ্ছে কি বি কে অ্যাক্সেস করা। ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা? জি স্যার। স্যার হ্যাঁ বলো। টি তো শুধু হচ্ছে একটা ইন্টিজার নিছি, কিন্তু স্টার এক্স তো পয়েন্টার ইন্টিজার, তাহলে টি সমস্যা নেই, স্টার এক্স পয়েন্টার ইন্টিজার বলতে স্টার এক্স হচ্ছে বেসিক্যালি এর অপর নাম না? জি তো এখানে তুমি কি ইকুয়াল টু এ লিখতে পারতা না? হ্যাঁ ওরকমই, মানে স্টার এক্স বেসিক্যালি একটা নরমাল ভেরিয়েবল হিসেবে চিন্তা করতে পারো তুমি। ঠিক আছে, মানে স্টার এক্স হচ্ছে এখন এর অপর নাম, এভাবে চিন্তা করতে পারো। তাহলে শুধুমাত্র পয়েন্টারের মাধ্যমেই আমরা সরাসরি একটা ভ্যালুকে, ধরো একটা ফাংশন থেকে অন্য ফাংশনে পাঠিয়ে দিতে পারি, ভ্যালু না সরি, ওর অ্যাড্রেসটাকে পাঠিয়ে দিতে পারি। আর অ্যাড্রেসকে পাঠিয়ে দেওয়া মানে হচ্ছে যে কাইন্ড অফ ও নিজেই এখানে চলে গেছে, এ আর বি এখানে নিজেই স্টার এক্স আর স্টার ওয়াই নামে অবস্থান করতেছে। ঠিক আছে, পয়েন্টার ছাড়া এই জিনিসটা আমরা পারতাম না, আরেকটা ফাংশনের মধ্যে অ্যাড্রেসটা পাঠাইতে পারতাম না। অ্যাড্রেস পাঠাইতে না পারলে ওই ফাংশনের মধ্যে থেকে যে একে চেঞ্জ করব এই সুযোগ আমার নাই। ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে আমরা কি বলতেছি, এই জিনিসটাকে আমরা বলতেছি পাস বাই রেফারেন্স। এই জিনিসটাকে আমরা বলতেছি কি পাস বাই রেফারেন্স। ঠিক আছে, আমরা এখানে রেফারেন্স বা অ্যাড্রেস পাস করছি। বোঝা গেছে বিষয়টা বা গুরুত্বটা বোঝা গেছে পয়েন্টারের? আচ্ছা, তাইলে স্যার আমরা উপর থেকে কোনো কিছু ফাংশন রিটার্ন করতেছি না, তার চেঞ্জ হবে কি আপনি মেইন ফাংশনে? বুঝি নাই। হ্যাঁ চেঞ্জ করতেছি না, কিন্তু রিটার্ন আমরা ওখান থেকে হ্যাঁ তোমার কোশ্চেনটা বুঝছি। দেখো এখানে এ নিজেই এর অ্যাড্রেস এক্স এর মধ্যে গেছে, বি এর অ্যাড্রেস ওয়াই এর মধ্যে গেছে, তার মানে এখানে তুমি স্টার এক্স ইকুয়াল টু যদি 5 লিখো তাহলে এর মানই চেঞ্জ হয়ে যাবে। তুমি পাশের ছবিটা খেয়াল করো, আমি একটা ভেরিয়েবল নিছি, ওর মান হচ্ছে, ওর অ্যাড্রেস হচ্ছে 10, বি একটা ভেরিয়েবল নিছি, ওর অ্যাড্রেস হচ্ছে 50, কিন্তু তাদের মধ্যে ভ্যালু কি আছে, 2 আর 3 আছে। আমি এখানে স্টার এক্স স্টার ওয়াই লিখছি, তার মানে ওরা পয়েন্টার, ওরা অ্যাড্রেস নিয়ে খেলা করে। আচ্ছা খেলা হোক বা যাই হোক কাজ করে। আমি এখানে কি করছি, পাঠানোর সময় সোয়াপ ফাংশনে পাঠানোর সময় কি পাঠাইছি, এম% এ এম% বি, অর্থাৎ এর অ্যাড্রেসটা চলে গেছে এক্স এর মধ্যে, অর্থাৎ এক্স এর মধ্যে ভ্যালু আসলো কত তোমার 10, মানে ওই এর অ্যাড্রেসটা, আর ওয়াই এর মধ্যে ভ্যালু আসছে কত 20 সরি 50, অর্থাৎ বি এর অ্যাড্রেসটা। তার মানে এই ফাংশনের মধ্যে এসে আমি যদি স্টার এক্স বলি তাহলে একেই খুঁজে পাই, স্টার ওয়াই বললে বি কে অ্যাক্সেস করতে পারি। তার মানে এখানে এসে আমি যদি স্টার এক্স ইকুয়াল টু 50 বলি বা স্টার এক্স ইকুয়াল টু যদি 155 122 বলি, তাহলে সে বেসিক্যালি ওই এর মধ্যেই 122 বসায় দেবে, কারণ এর অ্যাড্রেস এখানে চলে আসছিল। আর পয়েন্টার যখন আমরা অ্যাক্সেস করি তখন পয়েন্টার করে কি সরাসরি যেই অ্যাড্রেসের মধ্যে তুমি মানে যে ভ্যালুটা তুমি বসাইছো ওটা ওর মধ্যে যে অ্যাড্রেস আছে সেই ভেরিয়েবলে গিয়ে ভ্যালুটা বসায় দিয়ে আসবে, সেই অ্যাড্রেসে গিয়ে বসায় দিয়ে আসবে। তাহলে আমি এখানে কিছু রিটার্ন না করলেও আমি তো এখানের মধ্যে এবি কে চেঞ্জ করে ফেললাম, তাহলে ফেরত আসার পরে দেখবো যে এবি এর মান চেঞ্জ হয়ে গেছে। দেখো 2 3 ছিল, এখানে এসে 3 2 হয়ে গেছে। না বুঝলে বলো, আমি আবার এক্সপ্লেইন করবো, সমস্যা নেই।
জিনিসটা একটু ঝামেলা মনে হতে পারে, কিন্তু আসলে খুব বেশি কঠিন কিছু নাই, খুব সফিস্টিকেটেড কোনো আইডিয়া না। তাহলে স্যার একচুয়ালি ওদের মানগুলো চেঞ্জ হচ্ছে না, ওদের অ্যাড্রেস গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে না, অ্যাড্রেস চেঞ্জ হচ্ছে না তো, এ বি এর অ্যাড্রেস চেঞ্জ হচ্ছে না। আমি এ এর অ্যাড্রেস এক্স এর মধ্যে পাঠাইলাম, বি এর অ্যাড্রেস ওয়াই এর মধ্যে পাঠাইলাম, আমি জাস্ট এখানে এ বি এর মানটা চেঞ্জ করছি। যেমন আমি কোডটা আরেকটু সংক্ষিপ্ত মানে সহজ করি, ধরো এখানে টি নিয়ে কিছু নাই, দেখো এখানে আমি করলাম কি এক্স স্টার এক্স ইকুয়াল টু 10 স্টার ওয়াই ইকুয়াল টু ধরো 1000 লিখলাম। তাহলে দেখো ইনিশিয়ালি এ আর বি এর মান ছিল 2 আর 3, পরে এখানে এ এর অ্যাড্রেস পাঠাইলাম এক্স এ, বি এর অ্যাড্রেস পাঠাইলাম ওয়াই এ। তাহলে স্টার এক্স মানে কি? স্টার এক্স মানে হচ্ছে বেসিক্যালি এর অপর নাম। বললাম না যখন আমরা একটা পয়েন্টার টাইপ ভেরিয়েবল নেই, পয়েন্টার টাইপ ভেরিয়েবল যখন নেই তখন পয়েন্টার টাইপ ভেরিয়েবলের মধ্যে কারো অ্যাড্রেস যদি দেই, যেমন এখানে স্টার এক্স এর মধ্যে এ লিখছি, কাইন্ড অফ এরকম চিন্তা করা যায় না? এরকম চিন্তা করা যায় না? এরকম চিন্তা কেন করা যায়? এই চিন্তাটা কেন করা যায়? কারণ ওই এই তো আমি এখানে পাঠাইছি, তার মানে স্টার এক্স এর মধ্যে তো আমি কি এর অ্যাড্রেসটা পাঠাইলাম। ঠিক আছে, আমরা তো এটা দেখছি যখন পয়েন্টারের মধ্যে একটা অ্যাড্রেস নিয়ে আসি তখন তারপরে গিয়ে আমরা যদি স্টার এক্স বলি তাহলে সেটা একেই ডিনোট করবে, কিংবা আমি যদি স্টার ওয়াই বলি তাহলে সেটা বি কেই ডিনোট করবে। তার মানে এখানে আমি কাইন্ড অফ বলতে পারবো যে এ ইকুয়াল টু 10 লিখছি, বি ইকুয়াল টু 1000 লিখছি। তাহলে আমি যখন ব্যাক করব, ব্যাক করার পরে আমার এখানে এ আর বি এর মান চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, মানে যে চেঞ্জটা করছিলাম ওটা রয়ে যাবে। বুঝতে পারছি বিষয়টা? না বুঝলে জিজ্ঞেস করো, সমস্যা নেই, বা মেসেজেও জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, এর বি এর মান 2 3 ছিল, এরপরে যাই চেঞ্জ করছেন যেটা যেটা 10 আর 1000 ওটা হয়ে গেছে আর কি, এরকম। হ্যাঁ এটা জি স্যার। তো এখন আমি যদি ওদের মান চেঞ্জ না করে সোয়াপ করতে চাই তাহলে কি করব? একটা নতুন ইন্ট টি নিতে হবে। তাহলে আমার কি লেখা দরকার ছিল? টি ইকুয়াল টু এ ইকুয়াল টু বি, তারপর বি ইকুয়াল টু টি, এটা দিলে তো সোয়াপ হয়। এখানে আমি তো আর এ বি সরাসরি লিখতে পারবো না, ওরা তো এখানে নাই, ওরা তো আছে মেইন ফাংশনের মধ্যে। তাহলে এর জায়গায় আমি লিখতে পারবো স্টার এক্স, এর জায়গায় আমি লিখতে পারবো স্টার এক্স, আর বি এর জায়গায় আমি লিখতে পারবো স্টার ওয়াই, বি এর জায়গায় আমি লিখতে পারবো স্টার ওয়াই, এই আর কি। তাহলে সোয়াপ স্যার হয়ে প্রিন্ট করে দেখেন তো, প্রিন্ট টু দেন স্যার দেখি। এই জায়গায় আসি। প্রিন্ট দিতাম, হ্যাঁ স্যার। কি প্রিন্ট দেবো? সোয়াপটাকে স্যার প্রিন্ট দিলে তো ধরো এখানে স্টার এক্স স্টার ওয়াই এগুলো প্রিন্ট দিলাম, বা ইনসাইড ফাংশন লিখলাম ধরো। তাহলে সে ফার্স্টে এখানে 2 3 প্রিন্ট করলো এই জায়গায়, তারপর ফাংশনের মধ্যে গেল, ফাংশনের মধ্যে গেলে স্টার এক্স স্টার ওয়াই মানে হচ্ছে যে 2 3, তারপরে যখন তাদেরকে সলভ করলাম তারপরে স্টার এক্স স্টার ওয়াই এর মান 3 2 হয়ে গেছে। ব্যাক করে আসার পরে দেখলাম যে এ বি এর মানও চেঞ্জ হয়ে 3 2 হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এটা গেল। তাহলে পয়েন্টারের কনসেপ্টটা গেল। তো পয়েন্টার আমরা দেখলাম কি জিনিস এবং তার প্রয়োজনীয়তাটা দেখলাম। আচ্ছা স্যার, পয়েন্টারে সোয়াপটা করে আমাদের কি হবে, মানে মানে কি লাভ? কি লাভ বলতে, আমরা যদি পয়েন্টার ইউজ না করতাম, মানে এখানে অ্যাড্রেস না পাঠায়, ফার্স্টে আমরা দেখছিলাম কি, আমরা জাস্ট এমনি সোয়াপ এ বি লিখছিলাম, দেখলাম যে এ বি এর মান আমরা একটা ফাংশনের মধ্যে সোয়াপ করতে পারতাম না। একটা ফাংশনের মধ্যে আমরা এ বি এর মান পাঠাইলে তারা সোয়াপ হয়ে যেত না, এটা আমাদের এখানে কোড লেখা রাখতো। কিন্তু এখন দেখতেছি এ বি এর যদি অ্যাড্রেস পাঠাই আর এখানে যদি পয়েন্টার ধরি, পয়েন্টার হিসেবে নেই, তাহলে এখানে যেটা সোয়াপ করতেছে এখানে এসেও ওটার ইম্প্যাক্টটা থাকতেছে। আমরা তো শুরুতেই দেখছি, শুরুতে আমরা কি দেখলাম, একদম ইনিশিয়ালি আমরা এটা করছি না যে এ বি এর মান আমরা এখানে চেঞ্জ করার চেষ্টা করলাম, জিনিসগুলো করা যায় না এরকম দেখছিলাম না, তারপরে না আমরা পয়েন্টারের দিকে আসছি। ঠিক আছে, হ্যাঁ স্যার, ফার্স্টে সোয়াপ করার টাইম আর কি। হ্যাঁ, তো ফার্স্টে যে সোয়াপ করার চেষ্টা করছি দেখছিলাম যে ওখানে সোয়াপ হচ্ছে না। যে এই কোডটা যখন ছিল যে সোয়াপ এ বি দিছি কিন্তু সোয়াপ হচ্ছে না, কারণ এখানে এক্স ওয়াই ওদের মধ্যে জাস্ট এ বি এর ভ্যালুর কপি গেছিল একটা একটা। তো এখানে এক্স ওয়াই চেঞ্জ হয়েছে ঠিক আছে, কিন্তু এ বি এর মধ্যে কোনো তার ইম্প্যাক্ট পড়ে নাই। কিন্তু পরে পয়েন্টার দিয়ে যখন করছি তখন দেখা যাচ্ছে যে ইম্প্যাক্টটা পড়তেছে। অর্থাৎ আমি আমার এই মেইন ফাংশনের মধ্যে কোনো একটা ভ্যালু ভেরিয়েবল আছে, ওটাকে যদি এখানে আমি যেমন আছে তেমন ভাবে এখানে পাঠিয়ে দিতে চাই, ওকে সরাসরি এখানে পাঠিয়ে দিতে চাই, তাহলে ওর রেফারেন্সটা আমার পাঠাইতে হবে এখানে, ওর রেফারেন্সটা
পাঠাইতে হবে, রেফারেন্স মানে ওই অ্যাড্রেসটা পাঠাইতে হবে আর কি। তাহলে এখানে যদি চেঞ্জ করি মেইন ফাংশনের মধ্যে বা একটা ফাংশনের মধ্যে চেঞ্জ করলে অন্য ফাংশনের মধ্যেও সেই ইম্প্যাক্টটা থেকে যাবে। আমি বারবার কিন্তু মেইন ফাংশন দিয়ে উদাহরণ দিচ্ছি, এমনও হইতে পারে যে তোমার আরেকটা ফাংশন আছে ওখানের মধ্যে থেকে তুমি কাজ করতেছো, এরকম হইতে পারে। ধরো ফান একটা ফাংশন থেকে তুমি সফট কল করছো, এরকমও কিন্তু হইতে পারে। আমি এমনি সুবিধার জন্য মেইন ফাংশন থেকে হিসাব দেখাচ্ছি আর কি। মেইন ফাংশন থেকে আমি সবগুলো ফাংশন কল করতেছি, অন্য ফাংশন থেকে এই ফাংশনকেও কল করা যেতে পারে। ঠিক আছে, আচ্ছা তাহলে পয়েন্টারের একটা কনসেপ্ট গেল। এবার পয়েন্টারের এরিথমেটিক নিয়ে কিছু কথাবার্তা আছে, ওগুলোর দিকে আসি। আসবো নাকি? আচ্ছা, এবার অ্যারে নিয়ে একটা চমকপ্রদ তথ্য দেই। চমকপ্রদ তথ্য বলতে অ্যারে ধরো আমি 10 বললাম। আচ্ছা, অ্যারে ধরো 5 সাইজের আমি একটা অ্যারে নিলাম, 5 সাইজের একটা অ্যারে নিলাম। তো এগুলোকে এখন আপাতত একটু বাদ দেই। একটা 5 সাইজের অ্যারে নিলাম। এই অ্যারেতে 5টা ভেরিয়েবল আছে না টোটাল? অ্যারে 0, অ্যারে 1, অ্যারে 2, অ্যারে 3, অ্যারে 4, এরকম 5টা ভেরিয়েবল আছে না? 5টা ভেরিয়েবল আছে। আচ্ছা, এই অ্যারে 0 এর অ্যাড্রেসটা আমরা কিভাবে প্রিন্ট করতে পারি? আমাকে সবাই একটু চ্যাটে লিখে দাও তো। অ্যারে 0 এর অ্যাড্রেসটা আমি প্রিন্ট করতে চাই, কিভাবে প্রিন্ট করতে পারি? সবাই আমাকে একটু চ্যাটে লিখে দাও। তাড়াতাড়ি লিখো সবাই। স্যার আমার নেট চলে গেছিল স্যার, আমি শুনিনি স্যার। এই অ্যারের যে প্রথম ভেরিয়েবলটা ওটার অ্যাড্রেসটা আমি প্রিন্ট করতে চাচ্ছি, কিভাবে করব? ওটার অ্যাড্রেসটা আমি দেখতে চাচ্ছি, কিভাবে দেখব? এই অ্যারের প্রথম যে ভেরিয়েবলটা ওটার অ্যাড্রেসটা দেখতে যাচ্ছি। আমি চাইলে, আচ্ছা সবাই একটু লিখো। ঠিক আছে, %d $ARR 0 এটা দিলে প্রথম ঘরটার অ্যাড্রেস দেখতে পারবো না আমরা? প্রথম যে ঘরটা ওটার অ্যাড্রেস দেখতে পারবো। আচ্ছা, এবার আসি, ভালো কথা, অ্যাড্রেসটা দেখলাম। অ্যারের ক্ষেত্রে তোমাদের মনে আছে যে একটা কথা বলছিলাম যে অ্যারের জন্য মেমোরিতে সিকোয়েন্সিয়াল জায়গা নেওয়া হয়, মনে আছে? অর্থাৎ অ্যারে 0 কে যদি মেমোরিতে এই জায়গায় নেওয়া হয়, অ্যারে 1 কে তার পাশে নেওয়া হবে, অ্যারে 2 কে তার ডান পাশে নেওয়া হবে, অ্যারে 3 কে তার পাশে নেওয়া হবে। এরকম একটা কথা বলছিলাম, মনে আছে? একদম পাশাপাশি মেমোরিতে জায়গা নেবে। অ্যারে 0 এখানে, অ্যারে 1 মানে ধরো কুমিল্লায়, অ্যারে 2 হচ্ছে ঢাকায়, অ্যারে 1 হচ্ছে রাজশাহীতে, এরকম হবে না, সবগুলো পাশাপাশি হবে। এই জিনিসটা বলছিলাম, মনে আছে? আচ্ছা, মনে না থাকলে সমস্যা নেই, আমরা এখানে প্রিন্ট করে দেখি। অ্যারে 3টা করি, অ্যারে 0, 1, 2, তাহলে আমরা বুঝতে পারবো। দেখো, এটা হচ্ছে 68, এটা 72, এটা 76। 68, 72, 76 কেন? ওই 4 বাইট করে করে, 68 থেকে 71 পর্যন্ত 4 বাইট, 72 থেকে 75 পর্যন্ত 4 বাইট, তারপর 76 থেকে তোমার 79 পর্যন্ত 4 বাইট, এভাবে 4 বাইট করে করে জায়গা আছে। ইন্টিজারের অ্যারে তো এই জন্য। আচ্ছা, যদি ডাবল দিতাম তাহলে কি আসতো? 8 বাইট করে করে জায়গা থাকতো। ঠিক আছে, 52, 60, 68, 52 থেকে 59 পর্যন্ত 8 বাইট, 60 থেকে 68। যাই হোক, আশা করি জিনিসটা বুঝতে পারছো। কারণ সমস্যা আছে বুঝতে? অ্যারের জাস্ট জায়গাগুলো প্রিন্ট করলো। এবার একটা মজার জিনিস দেখো, আমি আরেকটা জিনিস প্রিন্ট করবো এখানে, সেটা হচ্ছে জাস্ট ARR জিনিসটাকে প্রিন্ট করবো। ARR, এখানে আমি কোনো ব্র্যাকেট দিই নাই, কিছু দিই নাই, জাস্ট ARR কে প্রিন্ট করতেছি। এটা কি কোনো মিনিং আছে? আমরা তো এগুলো তো কোনো মিনিং দেখি নাই। ঠিক আছে, এটা একটু করি, দুইটা ব্যাকস্ল্যাশ দিই। দেখো তো কোনো কিছু চোখে পড়ে কিনা, কিছু বোঝা যায় যে ARR-টা আসলে কি জিনিস? প্রথম ঘরটা মনে হয়। স্যার প্রথম হচ্ছে পুরাটার অ্যাড্রেস। ধরো এটা ডাবল দিয়ে করি, বা আচ্ছা এটার সাথে তাহলে এটাকে মিল পাওয়া যাচ্ছে। আচ্ছা, এটা একটু 500 সাইজের নিয়ে দেখি, তাও দেখা যায় প্রথমটার সাথে মিল আছে। আসলে
তুমি যখন একটা অ্যারে বানাও, বেসিক্যালি এই এআরআর জিনিসটা কি হয়, এআরআর হচ্ছে বেসিক্যালি একটা পয়েন্টার। এআরআর হচ্ছে একটা কি পয়েন্টার। একটা অ্যারেকে যখন বানাও তখন বেসিক্যালি একটা পয়েন্টার তৈরি হয়। এআরআর নিজে হচ্ছে একটা পয়েন্টার। ও কোন ঘরটাকে অ্যাড্রেস করে, কোন ঘরটাকে পয়েন্ট করে থাকে? 0তম। প্রথম, হ্যাঁ 0তমকে ও কি পয়েন্ট করে থাকে। 0তম যে ঘরটা ওটাকে হোল্ড করে, ওটার অ্যাড্রেস মানে ওটার অ্যাড্রেসটাকে সে নিজের কাছে রাখে। ঠিক আছে? তো তুমি যখন একটা অ্যারে নিলা র্যামে, ধরো এটা হচ্ছে তোমার র্যাম, এটা হচ্ছে তোমার র্যাম। ঠিক আছে? এখানে ধরো তুমি একটা অ্যারে নিছো 5 সাইজের, বা ধরো 3 সাইজের একটা অ্যারে নিলা, অ্যারে 3 নিলা। তাহলে আমরা ধরলাম এখান থেকে সে 3 সাইজের একটা অ্যারে নিল, ধরো 3 4 12 আর কি, 12 ঘরের একটা অ্যারে নিল। তাহলে যে প্রথম ঘরটা আছে ওই এ হচ্ছে ওইটাকে বেসিক্যালি কি করে পয়েন্ট করে থাকে। এ হচ্ছে তোমার কি ওই প্রথম ঘরটাকে পয়েন্ট করে থাকে, প্রথম ঘরটাকে। ঠিক আছে? এ নিজেই হচ্ছে তাহলে একটা কি পয়েন্টার, এ নিজেই হচ্ছে একটা কি পয়েন্টার, বা এ নিজেই একটা অ্যাড্রেসকে হোল্ড করে। এখন কি কেউ এই জিনিসটার সাথে মিল পাচ্ছ? গতদিন আমরা যে একটা কথা বলছিলাম, একটা ফাংশন আমরা যদি বানাই যে রিভার্স নামে, যেখানে আমরা একটা অ্যারেকে পাস করব, ঠিক আছে, বা এরকম একটা অ্যারেকে পাস করলে এখানে যদি এই অ্যারেটাকে চেঞ্জ করে দেই, এখানে এই অ্যারেটাকে চেঞ্জ করলে, এই অ্যারেটাকে এখানের মধ্যে যদি আমরা চেঞ্জ করি, তাহলে বাইরে ফেরত আসার পরেও কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। আমরা ওরকম বলছিলাম না গতদিন? আচ্ছা, জি ধরো, স্যার। হয় জি স্যার। আমরা একটা ফাংশন বানাই যে ইনক্রিজ, যে হচ্ছে কি আমি যে অ্যারেটা এখানে পাস করতেছি i = 0 i less than n, তার প্রত্যেকটা ঘরে গিয়ে 10 ভ্যালু যোগ করে দেবে। ঠিক আছে? তো আমরা যদি এখন দেখি যে এখান থেকে যে আমার অ্যারে আছে ওর মধ্যে ধরো আমি কিছু ভ্যালু নেই, 2 4 5 7 9 এরকম নিলাম, তারপর একটা n নেই, n এর মধ্যে ধরো 5 নিলাম, এখানে 5টা ভ্যালু আছে। তো আমি যদি ইনক্রিজ ফাংশনটাকে কল করি arr n এভাবে দিয়ে, তাহলে দেখো আমরা ফার্স্টে arr কে পাস করি না এখানের মধ্যে। ধরো এখানে আমি arr না দিয়ে এটার নাম ধরো x দিলাম, এই x কে পাস করতেছি arr এর মধ্যে। তাহলে খেয়াল করো এখানে আসলে অ্যাড্রেসটাই পাস হয়ে যাচ্ছে না। জি স্যার। এই কারণে হচ্ছে অ্যাড্রেস পাস হওয়ার কারণে ও কি করে, আমি যে চেঞ্জ করতেছি অ্যারের মধ্যে, কাজেই ফেরত আসার পরেও দেখা যাচ্ছে আমার এই এক্স অ্যারেটা কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। গতকালকের কাহিনীটা বুঝা গেছে তাইলে গত ক্লাসে, মানে কেন এটা চেঞ্জ হয়ে যাচ্ছিল অ্যারের ক্ষেত্রে, কিন্তু নরমাল ভেরিয়েবলের ক্ষেত্রে হচ্ছিল না। জি স্যার। না বুঝলে জিজ্ঞেস করো, এখানে মানে মানে সমস্যা নাই, এখানে তুমি বারবার জিজ্ঞেস করতে পারো। স্যার এই জিনিসটা একটু আবার বলবেন? গত ক্লাস করছো নাকি আবার ওটা বলতে হবে। গত ক্লাস যদি না করে থাকো জি তাই স্যার করছি। গত ক্লাসে মনে আছে যে আমরা দেখছিলাম যে অ্যারেকে যদি চেঞ্জ করি একটা ফাংশনের মধ্যে, তাহলে ব্যাক করার পরে যে চেঞ্জটা করছিলাম ওই চেঞ্জটা রয়ে যায়। জি স্যার। ওটা মনে আছে? জি স্যার। কিন্তু নরমাল ইন্টিজারের ক্ষেত্রে আমরা বলছিলাম, যেমন এখানে বলছিলাম যে n এর মান যদি আমি এখানে 1000ও করে দেই, কিন্তু এখানে এসে চেঞ্জটা থাকবে না। ঠিক আছে? নরমাল ভেরিয়েবলের ক্ষেত্রে চেঞ্জ থাকবে না, কিন্তু অ্যারের ক্ষেত্রে চেঞ্জটা হবে। আচ্ছা স্যার আমার ইয়াটা চেঞ্জ হয় নাই স্যার, মানে আমি অ্যারে পাঠাইছিলাম, ওটাতে আমার চেঞ্জ হয় নাই অ্যারেতে। তুমি ভেক্টর পাঠিয়েছো না অ্যারে পাঠিয়েছো? অ্যারে পাঠাইছিলাম স্যার। স্যার অবশ্যই চেঞ্জ হবে। হ্যাঁ, কোডটা দিয়েছি স্যার। আচ্ছা, তো না এখানে তুমি আসলে চেঞ্জ হয়েছে, তুমি বুঝো নাই আর কি চেঞ্জ হয়েছে। তুমি রিভার্স করছো, তো এখানে i less than n/2 দিলে কাজ হতো। i less than n দিছো তো দুইবার রিভার্স করে আবার আগের জায়গায় নিয়ে আসছে, মানে তোমার কোডে ভুল আছে। i less than n/2 দাও, কাজ করবে। আচ্ছা, এবার এখানে আসি, যেটা বলতেছিলাম, তাহলে এখানে x যেটা পাঠাচ্ছি, হ্যাঁ যেটা বললাম, একটা অ্যারেকে এখানে পাঠাচ্ছি,
একটা অ্যারেকে এখানে পাঠাইলাম, তো পাঠানোর পরে ওই অ্যারেটার মধ্যে আমি কিছু চেঞ্জ আনলাম। তো তাহলে এখানে এসে ওই অ্যারেটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, যেটাকে পাঠাইছি সে চেঞ্জ হয়ে যাবে। যেমন ছিল 2 4 5 7 9, এখন কি হয়ে যাবে 12 14 15 17 19। ঠিক আছে, গত ক্লাসে এই জিনিসটা আমরা দেখছিলাম যে এই চেঞ্জটা হয় অ্যারেকে পাঠালে, তাহলে কি হয় অ্যারের মধ্যে চেঞ্জ আনলে ওই চেঞ্জটা রয়ে যায়। আজকে আমরা এক্সপ্লেইন করলাম যে কেন ওই চেঞ্জটা রয়ে যায়। এক্সপ্লেনেশনটা কি, যে দেখো অ্যারেকে যখন আমি পাঠাচ্ছি কিভাবে পাঠাচ্ছি, এক্স লিখে পাঠাচ্ছি। কিছুক্ষণ আগে আমরা দেখছি যে অ্যারের নাম ইটসেলফ হচ্ছে কি একটা পয়েন্টার, অ্যারের নামটা নিজেই হচ্ছে কি একটা পয়েন্টার। এখানে দেখলাম না যে a3 যদি বলি তাহলে a নিজেই হচ্ছে কি একটা পয়েন্টার, সেটা হচ্ছে কি প্রথম ভ্যালুটাকে, প্রথম অ্যাড্রেসটাকে পয়েন্ট করে, প্রথম অ্যাড্রেসটাকে পয়েন্ট করে। তো তাইলে অ্যারের ক্ষেত্রে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে এখানে যদি আমরা পয়েন্টার যেহেতু পাঠাচ্ছি, তাহলে ওর অ্যাড্রেস এই এআরআর এর মধ্যে যাচ্ছে, অর্থাৎ এআরআর যে জিনিস আর এক্স ও সেম জিনিস, অর্থাৎ এআরআর আর এক্স দুইজনই হচ্ছে কি, দুইজনই হচ্ছে পয়েন্টার। তারা একটা অ্যাড্রেস হোল্ড করে, তারা একটা কি হোল্ড করে, অ্যাড্রেস হোল্ড করে। বুঝা গেছে, তারা একটা অ্যাড্রেস হোল্ড করে। তো যেহেতু তারা একটা অ্যাড্রেস হোল্ড করে, কাজেই এআরআর কে যদি তুমি চেঞ্জ করো, এআরআর এর মধ্যে যদি কোনো চেঞ্জ আনো, তাহলে এক্স এর মধ্যেও চেঞ্জটা আসবে। বেসিক্যালি এটার এক্সপ্লেনেশনটা দিছি, কতদিন এই কাজটা আমরা দেখছিলাম, এভাবে চেঞ্জটা রয়ে যায়, কিন্তু কেন চেঞ্জটা হয় সেটার এক্সপ্লেইন করলাম। এবং আরো মজার ব্যাপার হচ্ছে আমি তাইলে এখানে এভাবেও লিখতে পারি, একটা অ্যারেকে তুমি যখন পাস করবা, যেহেতু সে জাস্ট একটা অ্যাড্রেসই পাস করতেছে, এটাকে তুমি পয়েন্টার হিসেবেও লিখতে পারবা, স্টার এআরআর লিখতে পারবা। ও কিন্তু এটাকে অ্যারে হিসেবেই ট্রিট করবে, মানে এই এআরআরটাকে একটা অ্যারে হিসেবেই ট্রিট করবে। আর একটু পরে এটা আরো এক্সপ্লেনেশন আসতেছে। তবে এক্স তো একটা বেসিক্যালি অ্যাড্রেস, ওই অ্যাড্রেসটাই যেহেতু এখানে যাচ্ছে, কাজে আমি এখানে কি করতে পারি, স্টার এআরআরও লিখতে পারি। দেখবে এখানে কাজ করবে, দেখো একই আউটপুটই পাচ্ছে। এটা আরো একটু এক্সপ্লেনেশন আসবো, তোমরা বলতে পারো যে স্যার তাহলে এআরআর আই এগুলো কি জিনিস, আবার এটা তো একটা পয়েন্টার, তো পয়েন্টারের সাথে আবার এগুলোর কি সম্পর্ক, সম্পর্ক আছে, আসতেছি আস্তে আস্তে। তাইলে এতটুকু পর্যন্ত বোঝা গেছে নাকি দেখো। তাহলে আমরা মোটামুটি আজকে শুরু থেকে যদি বলি, পয়েন্টার কি জিনিস দেখলাম, পয়েন্টার পয়েন্টারের ডেটা টাইপ যেটা দিই ওটার সম্পর্কটা বুঝলাম। তারপর হচ্ছে পয়েন্টারের মাধ্যমে আমরা দেখলাম যে একটা ফাংশনের মধ্যে আমরা সরাসরি একটা ভেরিয়েবলের রেফারেন্স পাঠিয়ে দিতে পারি, ফলে ওই ফাংশনের মধ্যে যদি চেঞ্জ করি তাহলে যেখান থেকে কল করা হয়েছিল ওখানেও চেঞ্জটা রয়ে যাবে, এটা দেখলাম। আর লাস্টে আমরা এখন দেখলাম যে পয়েন্টারের সাথে অ্যারের কি সম্পর্ক, পয়েন্টারের সাথে অ্যারের কি সম্পর্ক ওটা দেখলাম। তো অ্যারে আর স্ট্রিং দুইটা কিন্তু সেম জিনিস, এটা মাথায় রাখতে হবে। অ্যারে যা, স্ট্রিং ও তা। স্ট্রিং হচ্ছে জাস্ট ক্যারেক্টারের অ্যারে, যে জাস্ট এখানে ইন্ট এআরআর না লিখে সিএচএআর এআরআর লিখলে এটাই স্ট্রিং হয়ে যায়। কাজেই স্ট্রিং আর তোমার কি নরমাল ইন্টিজার অ্যারে কিন্তু সেম জিনিসই, মানে দুইটাই কিন্তু পয়েন্টার, পয়েন্টারের কনসেপ্টের দিক দিয়ে সেম। আচ্ছা এবার আসি পয়েন্টার এরিথমেটিকে। পয়েন্টার এরিথমেটিক, এরিথমেটিক মানে ঠিক আছে, যে পয়েন্টার এরিথমেটিক। তো পয়েন্টার এরিথমেটিকে পয়েন্টারের যোগ বিয়োগ করা, ওই জিনিসগুলো একটু আমরা দেখবো, ঠিক আছে। এখন আমরা ধরো এখানে আসি, ধরো int a = 5 নিলাম, equal to 10 নিলাম। এবার আমি একটা পয়েন্টার নিই স্টার পিটি, ঠিক আছে। তারপরে পিটি ইকুয়াল টু ধরো আমি $a লিখলাম। আচ্ছা এবার যদি আমি স্টার পিটি প্লাস প্লাস লিখি কি হবে, আচ্ছা এটাতে পরে আসি, আগে আসি এখানে যে স্টার পিটি ইকুয়াল টু 10, এটা কি হবে, পিটি এর মধ্যে মানে এর মধ্যে 10, এর মধ্যে মান বসবে 10। আর আমি যদি পিটি ইকুয়াল টু 10 বলি, তাহলে পিটি এখন 10তম অ্যাড্রেসটাকে কি 10তম যে ঘরটা আছে ওটাকে পয়েন্ট করে থাকবে। তো এটা মারাত্মক জিনিস, প্রোগ্রাম ক্র্যাশ করে দেখছিলাম। এটা স্যার হ্যাঁ বল। পিটি ইকুয়ালস এম্পারসেন্ট এ পরে আমরা এম্পারসেন্ট এ ইকুয়ালস 10 দিতে পারি না, মানে স্টার পিটির জায়গায়? মানে এরকম জি স্যার। না, এটা পারবো না।
মানে যেমন তুমি যে জিনিসটা করতে চাচ্ছ এটা হচ্ছে বেসিক্যালি কিরকম, যে ধরো আমরা তো এটা পারি যে a = 5 লিখতে পারি, ঠিক না? কিন্তু আমি কি এরকম পারি যে 5 = 7 এরকম লিখতে পারি, 5 = a লিখতে পারি? ওটা তো পারি না। তো %a ও নিজেতে একটা হ্যাঁ। অ্যাড্রেস, ওটা একটা অ্যাড্রেস, এটা একটা ভ্যালু পাবা তুমি, ঠিক আছে? বুঝতে পারছি। ওটার মধ্যে তো তুমি আরেকটা একটা অ্যাড্রেসের মধ্যে তো আরেকটা অ্যাড্রেস বসাতে পারবে না। %a ও হচ্ছে যে একটা তোমার ভ্যালু বলে একটা। আচ্ছা, তো যাই হোক, এবার আমরা দেখি যে পিটি = %a করলাম, আমরা পিটি প্লাস প্লাস করি, তাহলে এটার মিনিং কি? আমরা একটু %ll দিই, ঠিক আছে? এখানে পিটি কে একটু প্রিন্ট করি, আবার একটু নিচে গিয়ে প্রিন্ট করি, দেখো তো কিছু বোঝা যায় কিনা, কি হচ্ছে? 4 বেড়ে গেছে স্যার। 4 বাড়ছে। আচ্ছা, কেন 4 জানি না। প্লাস ইকুয়াল টু 2 করি, তাহলে কি হয় দেখি। এটার সাথে এটার কি পার্থক্য? 8 বেড়ে গেছে। 8 বেড়ে গেছে। তার মানে 1 যদি বাড়াই সে বেসিক্যালি 4 করে করে বাড়ে। কেন 4 কেন বাড়তেছে? কার সাথে সম্পর্ক? ইন্টিজার। হ্যাঁ, ইন্টিজারের সাথে। বিট করে করে এটা ইন্টিজারের সাথে সম্পর্ক। আমরা যদি ডাবল দিতাম তাহলে 8 করে করে বাড়তো, ঠিক আছে? ডাবল দিলে 8 করে করে বাড়তো। আচ্ছা, তো এখানে তাহলে আমি এ না, ফার্স্টে বি এর অ্যাড্রেসটা নেই, বি এর অ্যাড্রেসটা নেই। তাহলে দেখি কত আসে। এখানে 52, এখানে 68। বেসিক্যালি ওইটাই তোমার কি 52 আর 68 আসছে। আচ্ছা, 2 বাড়াইছি এর জন্য, 2 বাড়াইছি এর জন্য 52 আর 68 আসছে, ঠিক আছে? তাহলে হ্যাঁ, পয়েন্টারের এরিথমেটিকে যেটা হয়, পয়েন্টারের যোগ বিয়োগে যেটা হয় সেটা হচ্ছে পয়েন্টারটা যে ডেটা টাইপের অ্যাড্রেসকে হোল্ড করে আছে তত করে করে বাড়ে। আমি যদি যোগ করি পিটি = পিটি প্লাস 1 করি, তাহলে সে কি করবে? 4 যোগ করবে। এটা যদি ডাবল পয়েন্টার হয় তাহলে 8 যোগ করবে। এটা যদি ফ্লোট পয়েন্টার হয় 4 যোগ করবে। এটা যদি ক্যারেক্টার পয়েন্টার হয় তাহলে 1 যোগ করবে। কথা বোঝা গেছে? স্যার এখানে আমরা ওই স্ট্রিং নেওয়ার সময় % দিন এটার সাথে এখানে কোনো কি পয়েন্টার রিলেশন আছে কোনো? বুঝি নাই স্যার আমরা স্ট্রিং স্যার ইনপুট নেওয়ার সময় আমরা তো হ্যাঁ হ্যাঁ % নিই না। পয়েন্টার রিলেশন অবশ্যই আছে, আছে অবশ্যই, দেখাবো পরে। স্যার এখানে স্যার পিটি প্লাস প্লাস করলে মানে পরের অ্যাড্রেসে তো যাবে, মানে 4 যোগ হচ্ছে, তাহলে ওটার ভ্যালুটা কি গার্বেজ হবে? হ্যাঁ, গার্বেজ হতে পারে, অথবা যেটা আছে ওখানে যদি আমরা কোনো ভ্যালু রাখি ওটা দেখাবে। যেমন আমি দেখো দুইটা ভেরিয়েবল নিছি, বি আর এ কে। তো বি এর অ্যাড্রেসটা আমি এখানে নিলাম, আমি এখানে স্টার পিটি দিয়ে একটু প্রিন্ট করি, তারপর প্লাস প্লাস করে স্টার পিটি প্রিন্ট করি। আমি যদি ভুল না করি তাহলে 10 আর 5 দেখাবে, কারণ ফার্স্টে বি এরটা নিছিলাম পিটি এর মধ্যে। কিছুক্ষণ আগে আমরা একটা অবজারভেশন করছিলাম না, যে বি এর যে অ্যাড্রেসটা দেয় একটা তার ঠিক আগেরটাতেই থাকে। ওটা আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম, মানে কয়েকটা যখন প্রিন্ট করে করে দেখছিলাম, দেখলাম যে আসলে উল্টা থেকে রেখে যায়। বি এরটা যেখানে রাখে তার আগে একে দেয়। আরেকটা যদি সি নেই তাহলে সি এর পরে বি কে রাখবে, বি এর পরে একে রাখবে, মানে এইভাবে করে রাখে। আমরা দেখছিলাম একটু আগে। কেন রাখে ওটা জানি না, ওটা রাখবে এমন কোনো গ্যারান্টিও নেই, ঠিক আছে? রাখবে এমন কোনো গ্যারান্টিও নেই, কিন্তু তাও দেখি যে রাখতেছে, এই জন্য আমরা একটু দেখলাম আর কি, যে দেখি না কাজ করে কিনা। যেমন এখানে পিটি প্লাস 2 দেই, তাহলে দেখবা ফার্স্টে সি এর ভ্যালুটা দেখাবে, তারপরে এর ভ্যালুটা দেখাচ্ছে, মানে ও রাখতেছে এই জন্য। এখন আর আমি যদি একটু উল্টাপাল্টা কিছু দেই, দেখো এখানে তাহলে এখন গার্বেজ ভ্যালু পাবা তুমি। গার্বেজ ভ্যালু হিসেবে 0 ছিল, ধরো 6 দিলাম, তাহলে দেখো আবার গার্বেজ আছে। এটা মানে কি তুমি জানো? তার মানে তুমি আগে পরে বেশ কিছু ভ্যালু কিন্তু অ্যাক্সেস করতে পারবা এরকম, ঠিক আছে? মানে তুমি এরকম উল্টাপাল্টা কিছু ভ্যালু অ্যাক্সেস করতে পারবে। এখন সমস্যা হচ্ছে যে এই ভ্যালুটা যদি অন্য কোনো প্রোগ্রাম ইউজ করে থাকে, তুমি ওখানের মধ্যে চেঞ্জ আনলে কিন্তু ওই প্রোগ্রামটা ঝামেলায় পড়বে, ঠিক আছে? এই জন্য পয়েন্টার নিয়ে কাজ করতে গেলে সাবধান থাকতে হয়, যে আমি আমার নিজের প্রোগ্রামের বাইরের কোনো কিছু যেন চেঞ্জ না করি। আচ্ছা, এবার আসি। তো যেটা বললাম যে পয়েন্টারের এরিথমেটিক, তাহলে পয়েন্টারে কোনো কিছু যোগ করা মানে 1 যোগ করা মানে ডেটা টাইপের সাইজ সমান যোগ হওয়া। তাহলে পয়েন্টারের বিয়োগ দেখি, বিয়োগও সেম। তাহলে কি ফার্স্টে ধরো এখানে আমি ফার্স্টে বি এরটা রাখি, সরি এখানে আমি ধরো বি এর অ্যাড্রেসটা রাখি। আমি যদি বিয়োগ করি 1 বিয়োগ করি তাহলে সি এর ভ্যালুটা পাবো, বি আর সি পাইলাম। এরপরে যদি 1 যোগ করি তাহলে দেখা যাবে ওই এরটা পাবো, ঠিক আছে? মানে মাঝখানটাতে আছি, বিয়োগ করলে সি এরটা পাচ্ছি, যোগ করলে এরটা পাচ্ছি।
তো বেসিক্যালি 4 বাইট করে করে হচ্ছে আর কি। তো আরো ভালোভাবে বোঝার জন্য জিনিসটা আমরা এভাবে করতে পারি। অ্যারে একটা 5 সাইজের অ্যারে নিলাম, এখানের মধ্যে আমরা আরো সুন্দর করে জিনিসটা বুঝতে পারবো। 4 70 55 90 11 কিছু সংখ্যা দিলাম, ঠিক আছে। এটাতে 0 1 2 3 4 এগুলো হচ্ছে আমি অ্যাড্রেস গুলো দিলাম। তাহলে ফার্স্টে পিটি এর মধ্যে এম্পারসেন্ট ধরো এ 3 কে নিলাম। এবার যদি পিটি -1 দেই, পিটি -1 দেই, তাহলে দেখবা যে এ 3 থেকে -1 মানে এ 2 এটার ভ্যালুটা দেখতেছো। ফার্স্টে এ 3 এর ভ্যালুটা দেখবা 90, তারপরে -1 দিলে 55 এর ভ্যালুটা দেখবা। অ্যারেতে তো হচ্ছে আমাদের কি এই অ্যাড্রেস গুলো সিকোয়েন্সিয়ালি থাকে, আমরা দেখছিলাম না অ্যারের মধ্যে অ্যাড্রেস গুলো সিকোয়েন্সিয়ালি থাকে, মানে A0 এর যে অ্যাড্রেস, A0 তে যে অ্যাড্রেস, A1 এর অ্যাড্রেস হচ্ছে তার চেয়ে কি 4 বেশি, A2 এর অ্যাড্রেস হচ্ছে তার চেয়ে 4 বেশি, A3 এর অ্যাড্রেস হচ্ছে তার 4 বেশি, A4 এর অ্যাড্রেস হচ্ছে তার 4 বেশি। এরকম আমরা দেখে আসছি না একটু আগে, অ্যারের মধ্যে সিকোয়েন্সিয়ালি কিন্তু জায়গা রাখা হয়। A0 এর অ্যাড্রেস যদি তোমার কি কোনো একটা মানে x হয়, তাহলে A1 এর অ্যাড্রেস হবে কি x + 4, A2 এর অ্যাড্রেস হবে কি x + 8, এরকম আর কি, ঠিক আছে। মানে এটা 100 হইলে এটা কি 104, তারপরটা 108, তারপরটা 112, এরকম। বুঝতেছো জিনিসটা? না বুঝলে আমাকে সাথে সাথে জিজ্ঞেস করিও, সমস্যা নেই। এগুলোতে তোমরা যতবার জিজ্ঞেস করবে আমি বলবো ইনশাআল্লাহ, সমস্যা নেই। মানে তোমরা টায়ার্ড হয়ে গেল, আমি বলতে ইনশাআল্লাহ টায়ার্ড হবো না। তোমরা বারবার জিজ্ঞেস করে লজ্জা পেয়ে যাচ্ছ জিজ্ঞেস না করতে, মানে বারবার জিজ্ঞেস করতে, কিন্তু আমি মনে করি যে না এটা ঠিক আছে। প্রথম দিকে এরকম সমস্যা হইতেই পারে পয়েন্টারে। তো A0 100, A1 104, A2 108, A3 112, এরকম এটা অ্যাড্রেস লিখলাম আর কি এগুলো, ঠিক আছে। তাহলে ফার্স্টে A3 এর অ্যাড্রেসটা আমি নিলাম। এখান থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে সে বেসিক্যালি 4 বিয়োগ করবে, তাহলে A2 এর অ্যাড্রেসটাকে হোল্ড করবে পিটি, ঠিক আছে। পিটি কি করবে? A2 এর অ্যাড্রেসটাকে হোল্ড করবে, তাহলে সে 55 দেখাইলো। আর যদি আমি এখানে +1 করতাম তাহলে সে কত আউটপুট দিত দেখি তোমরা সবাই এখানে চ্যাটে আউটপুটটা লিখে দাও। এই কোডের আউটপুট কি হবে সবাই চ্যাটে লিখো। এখানে 112 116 এগুলো তো আমি অ্যাড্রেস বুঝাইছি, কনফিউজ কেন হয়ে যাচ্ছে? এটাকে অ্যাড্রেস বুঝাইছি, এটা ভ্যালু না অ্যাড্রেস। এমনি বুঝাইছি যে 0 এর অ্যাড্রেস, আরেকটু ভ্যালু তো উপরে দেয়া আছে, ভ্যালুতে এগুলো, এটা হচ্ছে অ্যাড্রেস। বেসিক্যালি A3 এর মধ্যে আছে 90, আর +1 যদি করি তাহলে বেসিক্যালি সে A4 কে পয়েন্ট করবে। A4 এর মধ্যে আছে কি 11, তাহলে 90 আর 11 দেখাবে, ঠিক আছে। তেমনি ভাবে এখানে যদি আমি পিটি -2 দিতাম বা পিটি -3 দিতাম তাহলে কি দেখাইতো? A0 এর মানটা দেখাইতো। A0 তে আছে 4। বোঝা গেছে ব্যাপারটা? সবাই দেখো বুঝছো কিনা। স্যার বুঝা গেছে। আচ্ছা, এবার আরেকটা মজার জায়গায় চলে আসি। তাহলে পয়েন্টারে যোগ বিয়োগ করলাম, এবার একটা মজার জিনিস দেখি। আমরা একটু যোগের ক্ষেত্রে দেখি। ধরো এখানে A2 নিলাম, এখানে কি করা যায়? এখানে পিটি +1 যদি লিখি তাহলে কি আউটপুট দেবে? ফার্স্টে 2 এরটা দেখাবে, তারপরে 3 এরটা দেখাবে, মানে 55 আর 90 দেখালো। দেখো পিটি এর মধ্যে যদি যখন A2 কে নিয়ে ফেলছি তখন পিটি +1 এটা আমরা চাইলে কিন্তু এভাবে করেও দিতে পারবো। মানে পিটি +1 কে যদি আমি অ্যাক্সেস করতে চাই, মানে ধরো আমি এটা চাচ্ছি, পিটি এর মধ্যে ধরো A3 কে রাখছি, তাহলে পিটি এখন কি করে আছে? A3 এটাকে পয়েন্ট করে আছে, এটাকে পয়েন্ট করে আছে, ঠিক আছে। পিটি এখন এই 90 এটাকে পয়েন্ট করে আছে। মজার ব্যাপার হচ্ছে এখন আমি যদি PT1 লিখি তাহলে সে বেসিক্যালি কিন্তু এই পিটি +1 এটাকেই প্রতিনিধিত্ব করবে। পিটি থার্ড ব্র্যাকেটের মধ্যে 1 লেখা মানে হচ্ছে পিটি +1, পিটি থার্ড ব্র্যাকেটের মধ্যে 3 লেখা মানে হচ্ছে পিটি +3। মানে এই পয়েন্টারের যে যোগগুলো করছিলাম এই যোগগুলোকে সরাসরি এভাবেও করা যায়। মানে এইভাবে থার্ড ব্র্যাকেটের মধ্যে 3 লিখে দিলে সে 3 যোগ করবে, থার্ড ব্র্যাকেটের মধ্যে -3 লিখলে 3 বিয়োগ করবে পিটি থেকে, ঠিক আছে। তাহলে আমি এখন যদি প্রিন্ট করতে চাই সরাসরি কি করতে পারবো?
পার্সেন্ট ডি পিটি 1 দিলাম, তাহলে পিটি এর মধ্যে ইনিশিয়ালি কি আছে, এটা আছে 90 আছে, তাহলে পিটি প্লাস 1 মানে হচ্ছে কোনটা, তার পরেরটা 11 হ্যাঁ, তাহলে সে 11কে দেখাবে, 11কে দেখাবে। অর্থাৎ এই জিনিসটা এখন কিসের ইকুইভ্যালেন্ট হয়ে গেল, এই জিনিসটা হয়ে গেল পিটি প্লাস 1, আগে একটা স্টার আছে, এটার ইকুইভ্যালেন্ট হয়ে গেছে। মানে পিটি প্লাস 1 এর যে ভ্যালুটা আছে, পিটি প্লাস 1 এর মধ্যে যে ভ্যালুটা আছে, ওই ভ্যালুটাকে যদি আমি সরাসরি অ্যাক্সেস করতে চাই, এভাবে করে করতে পারবো। ওই ক্ষেত্রে স্যার স্টারও দিতে হয় না, না? না, স্টারটাও দিতে হবে না, কিন্তু আমি যদি এমনি পিটি প্লাস 1 দিয়ে করতে চাইতাম, তাহলে হচ্ছে যে স্টার পিটি প্লাস 1 এভাবে করে দিতে হতো, অথবা আমার করতে হতো পিটি ইকুয়াল টু পিটি প্লাস 1 তারপরে স্টার পিটি এভাবে করে দেওয়া লাগতো। কিন্তু এই দুইটা কাজ আমি একসাথে করে ফেলতে পারতেছি, মানে স্টার পিটি প্লাস 1 এই জিনিসটাকে আমি একসাথে কি করতে পারতেছি, পিটি 1 করতে পারতেছি। তাহলে তোমরা, আমি একটু চেঞ্জ করি, এখানে ধরো a2 দিলাম, ঠিক আছে, তো মাইনাসের জন্য কি করতে হবে? a2 দিলাম, আমি মাইনাসের জন্য বলছি এখানে -1 দেবো। আচ্ছা, তাহলে আমি তিনটা জিনিস প্রিন্ট করি, এগুলো আউটপুট কি আসবে তোমরা আমাকে বলো, এই তিনটার আউটপুট কি আসবে আমাকে চ্যাটে, দাঁড়াও আমি একটু আগে Q3 লিখি, হ্যাঁ লিখো, এটার আউটপুট কি আসবে। আচ্ছা, একদম বলছো লাস্টেরটা বুঝো নাই, ধন্যবাদ। তো এগুলো একটু সাথে সাথে বললে ভালো হতো। আচ্ছা, আচ্ছা, মোটামুটি যারা লিখছো সবাই বুঝতে পারছো বেসিক্যালি। একজন এখন 104 108 পড়ে আছে কেন, 104 108 এগুলো তো হচ্ছে এগুলোর অ্যাড্রেস, ভ্যালু তো এখানে, তাহলে তো গতবারটাও বুঝো নাই তুমি। এগুলো অ্যাড্রেস বললাম যে হাইপোথেটিক্যাল অ্যাড্রেস, এগুলো আসল অ্যাড্রেসও না, হাইপোথেটিক্যাল অ্যাড্রেস। মানে ধরে নিছি যে A0 এর অ্যাড্রেস হচ্ছে 100, তাহলে A1 এর অ্যাড্রেস হবে 104, A2 এর অ্যাড্রেস হবে 108, মানে 4 ঘর পর পর করে, এটা হাইপোথেটিক্যালি লিখছি আমি। আচ্ছা, তাহলে বেসিক্যালি আসবে কত, 70 55 11, 70 55 11, কেন, কারণ ফার্স্টে পিটি A2 কে ঠিক আছে পয়েন্ট করে আছে, A2 মানে হচ্ছে এই জিনিসটাকে পয়েন্ট করে আছে, তাহলে পিটি -1 যদি বলি, তাহলে সে তার ঠিক আগেরটাকে পয়েন্ট করে থাকবে, মানে তার আগের অ্যাড্রেস, মানে কি তার আগের ঘরের যে ভ্যালুটা আছে ওটাকে দেখাবে। পিটি 0 যদি বলি, তাহলে যেটা আছে সেটাকেই দেখাবে। পিটি 2 যদি বলি, তাহলে সে দুই ঘর পরেরটাকে দেখাবে। তাহলে যে পয়েন্টার পিটি 0টা তো আমরা শুধু পিটি দিলেই মনে হয় ওটা হতো না, পিটি দিলে না, আমার স্টার পিটি দিতে হবে, স্টার পিটি দিতে হবে, কারণ এরকম পিটি থার্ড ব্র্যাকেটের মধ্যে কোনো একটা এ বা এরকম কিছু একটা, মানে কোনো একটা ভ্যালু 5 এরকম দেওয়ার মানে হচ্ছে যে স্টার পিটি প্লাস 5, মানে পিটি প্লাস 5 এর ভ্যালু অ্যাক্সেস করার জন্য আমরা এই জিনিসটা দিই, এই অ্যারের নোটেশনটা ইউজ করি একটা ভ্যালুর জন্য, ঠিক আছে। আর তুমি যদি শুধু পিটি বলো তাহলে তো এটা একটা অ্যাড্রেস বোঝাবে, আর স্টার পিটি মানে হচ্ছে ওই অ্যাড্রেসের মধ্যে ভ্যালুটা। তো পিটি আর স্টার পিটির মধ্যে পার্থক্য হচ্ছে কি ভ্যালু আর অ্যাড্রেস, ঠিক আছে। পিটি হচ্ছে কি অ্যাড্রেস, আর স্টার পিটি হচ্ছে যার অ্যাড্রেস তার ভ্যালু, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে একটা পয়েন্টারকে আমি, পয়েন্টারের ওই এরিথমেটিক গুলোকে আমি কি অ্যারের মতো করেও কি করতে পারি, অ্যাক্সেস করতে পারি। আচ্ছা, কোন জায়গায় কনফিউশন বলো। স্টার পিটি প্লাস 5 লিখছেন যে ওইটা একটু আচ্ছা, কনফিউশন। প্রথমত পিটি ইকুয়াল টু A2 যখন বললাম, তখন পিটি হচ্ছে এই জিনিসটাকে পয়েন্ট করে আছে, 2 নম্বর ঘরটাকে পয়েন্ট করে আছে, এটা তো বুঝলাম। পিটি প্লাস 2 যদি বলি, তাহলে পিটি কাকে পয়েন্ট করে থাকবে, 11, এই 11 কে। আচ্ছা, এখন এইটার ভ্যালুটা যদি আমি প্রিন্ট করতে চাই, তাহলে কিভাবে প্রিন্ট করব, স্টার পিটি প্লাস 2 এরকম করলে প্রিন্ট করতে পারবো না, কিংবা ওখানের মধ্যে যদি আমি 11 জায়গায় যদি 1001 বসাতে চাই, তাহলে এভাবে করে লিখতে পারবো, এটা পারবো কিন্তু আমরা, ঠিক আছে, এভাবে করে লিখতে পারবো। আচ্ছা, এই জিনিসটাকে আমরা বলছি শর্টকাটে এরকম করা যায়, পিটি 2 মানে কি, সে তার মানে পিটি 2 মানে হচ্ছে যে এখানে বেসিক্যালি পিটি প্লাস 2 তে যে ভ্যালুটা আছে, মানে স্টার পিটি প্লাস 2 এটার ইকুইভ্যালেন্ট, আমি যদি ইকুয়াল টু 1001 লিখি, তাহলে সে পিটি হচ্ছে কোথায় আছে, পিটি হচ্ছে বেসিক্যালি এটার উপর আছে,
তাহলে পিটি2 যদি পিটি2 1001 বললে সে তার 2 ঘর পরের যে ঘরটা আছে ওইখানে গিয়ে সে 1001 বসায় দিয়ে আসবে। কিংবা আমি যদি প্রিন্ট করি তাহলে জাস্ট ওটার ভ্যালুটা প্রিন্ট করবে। অর্থাৎ তুমি এখানে পিটি2 লেখা মানে হচ্ছে স্টার পিটি2 স্টার পিটি প্লাস 2 এই জিনিসটা লেখা, এই দুইটা ইকুইভ্যালেন্ট। বোঝা গেছে ব্যাপারটা? এই জিনিসটা কিন্তু আমরা সরাসরি ওই ভেরিয়েবলটা অ্যাক্সেস করার জন্য ইউজ করি, এটা কিন্তু আর অ্যাড্রেস হিসেবে কাজ করতেছে না। এটা কিন্তু ওই স্টার পিটি প্লাস 2 এটার ইকুইভ্যালেন্ট, মানে এটা কিন্তু অ্যাড্রেস না, এটা হচ্ছে ভ্যালু হিসেবে মানে ইউজ করতেছে আর কি, মানে অ্যারের যে ভ্যালুগুলো আছে ওই ভ্যালুগুলো। তাহলে আমরা এতক্ষণ পরে একটা জিনিস বুঝতে পারছি, বেসিক্যালি এআরআর 100 যদি আমরা বলি একটা অ্যারে, আমাদের একটা অ্যারে, তাহলে এআরআর একটা যে পয়েন্টার সেটার জিনিসটা তাহলে এখন বোঝা যাচ্ছে মোটামুটি। কেন এআরআর 1 লিখলে তার পরের ঘরটাকে বোঝায়, এআরআর 2 লিখলে 2 ঘর পরেরটাকে বোঝায়, এআরআর 20 লিখলে 20 ঘর পরেরটাকে বোঝায়। তাহলে ওই জিনিসটা মনে হয় আমরা এখন বুঝতে পারতেছি। বেসিক্যালি ভেতরে ভেতরে সে কিন্তু কিছু কিছু কি করে, ওই পয়েন্টারের অ্যারিথমেটিক করে, ঠিক আছে, পয়েন্টার যোগ বিয়োগ করে। তাহলে তোমরা একটা জিনিস বলতে পারো যে স্যার তাইলে কি আমরা এভাবে করে করে এটাকে অ্যাক্সেস করতে পারবো? আমরা এআরআর না লিখে এ লিখি, এ নামের অ্যারেটাকে তো অলরেডি আমরা কি করছি, ডিক্লেয়ার করছি, ঠিক আছে। তাহলে সে 90 দেখাচ্ছে, A3 এর মধ্যে আসলেই 90 আছে না? A3 এর মধ্যে আসলেই 90 আছে না? আমরা এভাবেও লিখতে পারি জিনিসটা, অথবা এভাবেও লিখতে পারি, ঠিক আছে। বোঝা গেছে ব্যাপারটা? জি স্যার বুঝছি স্যার। জি, আজকে স্যার। ভিডিওটা স্যার দিয়েন স্যার। আচ্ছা, আজকের ভিডিওটা স্যার, দেব, আজকে এটা একটু সফিস্টিকেটেড বাড়িতে জিনিস, এটা আমি ভিডিওটা ইনশাআল্লাহ দিয়ে দেব, সমস্যা নেই। স্যার, কত লিখতে হবে আমি জানি। তো এখন এই কনসেপ্ট, গতকালকেরটা দেন। আচ্ছা গতকালকেরটা দেবো নাকি জানি না। তো স্যার আজকে দিয়েন স্যার। বলেন। স্যার ভিডিওগুলো মাঝে মাঝে একটু ইয়ে করতে হয়। কি জানি বলে। তাহলে এখানে আসি যেটা ছিলাম। তাহলে একটা অ্যারে বেসিক্যালি তোমার কি মানে ও ভেতরে ভেতরে কিন্তু একটা পয়েন্টার, ঠিক আছে। আচ্ছা, তো ওকে আমরা পয়েন্টারের অ্যারিথমেটিকের মাধ্যমে করতে পারি, অ্যাক্সেস করতে পারি, এটা দেখলাম। তাহলে আমরা কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে আমরা এখানে অ্যারেকে পাস করার সময় স্টার এআরআর এভাবে পাস করতে পারি। তাহলে এই জিনিসটা এখন বোঝা উচিত, এই জিনিসটা বোঝা উচিত। সেটা হচ্ছে কি, আমরা ধরো এই স্যার একটা কোশ্চেন ছিল। জি বলেন। স্যার একটু নিচে নামেন আপনি। নিচে কিছু নাই, কেটে দিছি। আচ্ছা নামবো। জি স্যার। স্যার 26 নাম্বার লাইনে স্যার থার্ড ব্র্যাকেট দিয়ে যদি 2টা তুলে দিই তখন কি বোঝাবে? তখন আবার ঝামেলা না, তখন কাজ করবে না, কারণ এ নিজেই একটা পয়েন্টার। আমি তখন চাইলে এভাবে দিতে পারি, পিটি ইকুয়াল টু এ, এটা দিতে পারি। এটা দিলে এ নিজেই তো হচ্ছে প্রথম ঘরটার পয়েন্টার, তখন সে এ 0 কে পয়েন্ট করে থাকবে। আর তুমি যেটা বলছো ওটা করলে ভুল হবে, ও এরর দেবে। মানে তুমি বলতে চাচ্ছ কি করতে, মানে তুমি জাস্ট এম্পারসেন্ট দিতে বলতেছো না? এই জি স্যার। মানে বলতেছে ইনকম্পিটেবল পয়েন্টার টাইপস অ্যাসাইনিং ইন্ট স্টার টু ইন্ট স্টার 5, মানে ও বলতেছে এখানে ঝামেলা আছে, এবং তুমি উল্টাপাল্টা জিনিস পাচ্ছ আর কি। এখানে কি পাচ্ছ তুমি নিজেও জানো না। তার মানে স্যার অ্যারে না হয় এমনি নরমাল কিছু হলে তাহলে কাজ করতো। হ্যাঁ, অ্যারে না হয় যদি ইন্টিজার a ইকুয়াল টু 5 দেন তখন কাজ করতো। হ্যাঁ হ্যাঁ, ইন যদি এ হইতো তাহলে এর যদি আমি অ্যাড্রেস রাখতে চাই তাহলে এম্পারসেন্ট এ দিয়ে রাখবো, কিন্তু এত একটা অ্যারে, জি স্যার। ঠিক আছে। অ্যারের অ্যাড্রেস, অ্যারের শুরু ঘরের অ্যাড্রেস ওর নিজের নামটাই, এটাই একটা অ্যাড্রেস। এটা তো একটা অ্যারে, এর জন্য আমি কনফিউশন দূর করার জন্য ধরো এআরআর লিখতে পারি, ঠিক আছে। তো এম্পারসেন্ট এআরআর বলে কিছু নাই। এম্পারসেন্ট এআরআর 0 বলতে পারো, এম্পারসেন্ট এআরআর 2 বলতে পারো, এম্পারসেন্ট এআরআর 3 বলতে পারো, মানে 3 নাম্বার ঘর 2 নাম্বার ঘরের অ্যাড্রেস ওরকম বলতে পারো। আচ্ছা এবার আসি। তো আমার যেটাতে ছিলাম যে এক্স নামের আমার একটা ধরো অ্যারে আছে, ওটাকে আমি যে ইনক্রিজ করব, তাহলে আশা করি এই জিনিসটা এখন আর ওরকম বলার দরকার নেই, এমনিতেই তোমরা বুঝতেছো। তো উপরে আমি যে এআরআর দিয়ে পাস করতেছি, ঠিক আছে। তারপর ধরো ইন্ট এন আই নিলাম, এন এর মান ধরো আমি 4 দিলাম।
তাহলে এখানে যে আমি ইনক্রিজ এর মধ্যে যে ইনক্রিজ ফাংশনের মধ্যে ধরো এক্স কে পাস করলাম আর এন কে পাস করলাম, তাহলে এই এক্স এই পয়েন্টারটার মধ্যে গেল এআরআর এর মধ্যে, তাহলে এআরআর এখন এক্স এর অ্যাড্রেসটাকে হোল্ড করে। তাহলে এআরআর 0, এআরআর 1, এআরআর 2, এআরআর 3, এআরআর 4 এরকম করে করে এআরআর এর সবগুলোকে সে কি করবে, বেসিক্যালি যোগ করে দেবে। তাহলে এখানে বোঝা গেছে যে এআরআর আই এটা যে কাজ করবে, কারণ বেসিক্যালি এটা পয়েন্টার, আর পয়েন্টারের অ্যারিথমেটিক গুলো আমরা এইভাবে করতে পারি। মানে পয়েন্টার ও ফার্স্টে যেটাকে পয়েন্ট করে আছে ওই ঘরটা, তারপর হচ্ছে যে তার এক ঘর পরে, তারপরে তার 2 ঘর পরে, তারপরে তার 3 ঘর পরে, এভাবে করে করে যাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি কাহিনী। জিনিসগুলো একটু তোমার ফার্স্টে কনফিউজিং মনে হইতে পারে, কিন্তু আমার মনে হয় ভিডিওটা তোমরা যদি একটু 2বার দেখো, আমি পরামর্শ দেবো সবাইকেই ভিডিওটা অ্যাটলিস্ট একবার দেখতে, তবে না বুঝলে পুরোটা তাহলে 2বার দেখতে বলবো। আচ্ছা, তো যাই হোক, আর কি হ্যাঁ, তাহলে পয়েন্টার মোটামুটি শেষ। তো পয়েন্টারের কনসেপ্টটা শেষ। পয়েন্টার দিয়ে একটা তোমার লিঙ্ক লিস্ট বানানো যায়। লিঙ্কড লিস্ট, পয়েন্টার দিয়ে লিঙ্ক লিস্ট বানানো যায়। এগুলো তোমরা 3rd সেমিস্টারে দেখবে ইনশাআল্লাহ। লিঙ্ক লিস্ট পয়েন্টার দিয়ে বানানো, পয়েন্টার দিয়ে তুমি বাইনারি সার্চ ট্রি বানাতে পারবে। ঠিক আছে স্যার, একটু কি ব্রিফিং দেওয়া যাবে স্যার লিঙ্ক লিস্টের সামান্য? আচ্ছা, ওইটা তোমরা আনাসকে বলিও, ওই ক্লাসটাতে বলি। ঠিক আছে, আচ্ছা। দরকার হলে ওখানে আমি এসে একদিন ক্লাস নিতে পারি। তো এখানে এগুলো ডিসকাস না করি, ওই মানে এখানে শর্টকাটে শেষ করি আর কি। মানে ওগুলো একটু অ্যাডভান্স জিনিস হয়ে যাবে। অ্যাডভান্স বলতে হচ্ছে 3rd সেমিস্টারের জিনিস আর কি, খুব বেশি অ্যাডভান্স ওরকম না, মানে তবে কনফিউজিং। মানে একটু জাস্ট কনসেপ্টটা দেখতে চাচ্ছিলাম। তাহলে ক্লাসের পরে বলি। আর কারো কোনো কোশ্চেন আছে আজকের ক্লাস নিয়ে? আমার মনে হচ্ছে আজকের ক্লাস নিয়ে তোমরা কোশ্চেন করতেও ভয় পাচ্ছ, কারণ আসলে কি বুঝছো কি বুঝে না নিজে মনে হয় বুঝো নাই, এখন এরকম একটা ফিলিংস। স্যার মনে হচ্ছে বুঝছি, আবার মনে হচ্ছে বুঝিনি। স্যার ওইটাই স্যার ওইটাই। তো যাই হোক, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আসলে তোমরা বুঝছো, কারণ এখানে আজকে স্যার পয়েন্টার উপর পয়েন্টার স্টার পয়েন্টার পয়েন্টার স্টার এসব স্যার। এটা কি যারা মেশিন কিভাবে কাজ করে ওটার সাথে রিলেটেড নেই? হ্যাঁ, কাইন্ড অফ। যেমন তুমি জাভাতে যদি কাজ করো দেখবা যে ওখানে পয়েন্টারের কোনো কনসেপ্টই নাই। ঠিক আছে, মানে তোমাকে ওখানে পয়েন্টার বলে কোনো কিছু পড়া লাগবে না। সি সি প্লাস প্লাসে হচ্ছে এই জিনিসটা লাগে, এই কারণে পড়াইলাম আর কি। তো আমরা এই জন্য চিন্তা করতেছিলাম যে এই জিনিসটা টোটালি বাদ দিয়ে দেওয়া যায় কিনা। একটু কনফিউজিং মনে হইতে পারে, কিন্তু যেমন পাইথন টাইথনে তোমার এগুলো চিন্তা করার দরকার নেই যে পয়েন্টার কি আছে নাই, এগুলো চিন্তা করা লাগে না, ওগুলো ভেতরে ভেতরে হ্যান্ডেল করা হয়ে যায়। ঠিক আছে, তো যাই হোক, জিনিসটা একটু কনফিউজিং মনে হতে পারে। এটা আসলে মেশিনের সাথে একদম র্যামের সাথে ডিরেক্টলি কানেক্টেড, তো এই জন্য একটু কনফিউজিং হতে পারে। তবে ধরো এই যে সি সি প্লাস প্লাস এর মূল পাওয়ারটাই হচ্ছে এখানে, ও একদম মেশিনের ভেতরে গিয়ে তোমার কি করতে পারতেছে, হাত দিতে পারতেছে। একদম একটা ভেরিয়েবল কোন জায়গায় আছে র্যামের, ওই জায়গায় গিয়ে সে কাজ করতে পারতেছে। তো এগুলো হচ্ছে তোমার এর জন্য একটু পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ, যে তোমার ভেতরে গিয়ে একদম হাত দিতে পারে। তো হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ যেগুলো, ওগুলোতে তুমি এই সুবিধাটা পাবা না। ঠিক আছে, তবে ওগুলোতে তোমার কাজ করা সহজ হয়ে যাবে। ওগুলো ছাড়া যে কাজ হবে না ওরকম না, ওগুলো ছাড়াই তুমি সব করে ফেলতে পারবা, কিন্তু এখানে ফেসিলিটি গুলো পাওয়া যায় আর কি। যাই হোক, জিনিসটা একটু কনফিউজিং মনে হতে পারে, আমি ভিডিওটা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাড়াতাড়ি দিয়ে দেওয়া। স্যার আমাদের অ্যাসাইনমেন্টের টাইমটা একটু বাড়ানো হয়নি স্যার, এটা একটু বাড়ানো ভালো হতো। বাড়াই দেবো ইনশাআল্লাহ, সমস্যা নেই, তোমরা দাও, আজকের মধ্যে দাও। এখন তোমাদের অ্যাসাইনমেন্ট বলতে তোমাদের একটা পরীক্ষার কথা বলছিলাম, ওটা কি কয় তারিখ বলছিলাম? পরীক্ষা তোমাদের এর উপর একটা পরীক্ষা, এর উপর তো পরীক্ষা হয় না মনে হয় তোমাদের। তোমাদের আমি বেসিক্যালি 4টা পরীক্ষা, 3টা পরীক্ষা নেব। এর উপর একটা, স্ট্রিং এর উপর একটা, ফাংশনের উপর একটা, আগামী 3 সপ্তাহে। মানে এর উপর একটা পরীক্ষা হবে এই বৃহস্পতিবারে ইনশাআল্লাহ, তারপর স্ট্রিং এর উপর হবে তারপরের সপ্তাহে, ফাংশনের উপর হবে তারপরের সপ্তাহে। টোটাল 3 সপ্তাহে তোমাদের 3টা পরীক্ষা হবে। ঠিক আছে, তো ভাইবা আকারে ভাইবা হবে বলতে তোমাদের শীটের যা যা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সবগুলো থাকবে। ঠিক আছে, শীটের প্রবলেম সবগুলোই থাকবে, কোনোটা বাদ যাবে না। আর হচ্ছে ওই তোমাদের কি জানি বলে, শীটের প্রবলেম থেকে হাফ মার্কস, মানে তোমাদের এখানে যে কোনো 1টা 2টা বা 3টা প্রবলেম আমি জিজ্ঞেস করবো যে এই প্রবলেমটা কিভাবে সলভ করবে, এটা কিভাবে সলভ করবা। যেমন ধরো 5in1, আমি বলবো যে এই প্রবলেমটা কিভাবে সলভ করবা, তো তুমি আমাকে পুরোটা সম্পর্কে একটা আইডিয়া দিলা। আমি বললাম যে ঠিক আছে, এখানে তো একটা কাজ আছে যে ম্যাক্সিমাম নাম্বারটা বের করতে বলছে, তাহলে জাস্ট এই পার্টটা আমাকে একটু ছোট করে কোড করে দেখাও। তো তোমার স্ক্রিনশট থাকবে, তুমি সাথে সাথে ওই জিনিসটা আমাকে ওই 1 লাইন বা 2 লাইন একটু কোড করে দেখাবো।
আমি তোমাকে যেগুলো জিজ্ঞেস করবো ওগুলো মানে 2 লাইনের বেশি হবে না কোডগুলো, মানে এই পার্টটা আমাকে কোড করে দেখাও ওরকম বলবো, সাথে সাথে করতে হবে, মানে তুমি আসলে নিজে থেকেই কোডগুলো করছো কিনা ওটা দেখার জন্য কাজটা করা। তো তাহলে অ্যারেতে মোটামুটি তোমাদের সবগুলোই প্রবলেম থাকবে, লাস্টের 3টা বাদ দিয়ে সবগুলোই থাকবে। আর চেক কোডটা বাদ দিতে পারো, চেক কোড সেটা বাদ দিতে পারো। আচ্ছা, তো এখানে কোনো প্রবলেমে যদি তোমাদের মনে হয় যে তোমরা এগুলো পারতেছো না বা বুঝতেছো না, আমাকে এই সপ্তাহের মধ্যে তোমাদেরকে বলছিলাম এই কথাটা, গতদিন বলছিলাম মনে হয়। আচ্ছা, এই সপ্তাহের মধ্যে আমাকে কি এই জিনিসগুলো কোনো সমস্যা থাকলে ওগুলো সলভ করে নেবা, ঠিক আছে? তো তারপরের উইক হচ্ছে স্ট্রিং এর উপর, তারপরের উইক হচ্ছে ফাংশনের উপর। টোটাল এই 3টা পরীক্ষার জন্য তাহলে আগে থেকে ডিক্লেয়ার করে দিলাম, একটু আস্তে আস্তে প্রিপারেশন নাও। তো আর হচ্ছে তোমাদেরকে এখান থেকে একটা প্রবলেম দিলাম, আর আরেকটা এক্সট্রা পরীক্ষা প্রবলেম দেওয়া হবে তোমার ইয়া থেকে, মানে ওটা কি বলে মানে বাইরে থেকে যে কোনো একটা আনসিন প্রবলেম দেওয়া, ঠিক আছে? ওটাতে হচ্ছে আর হাফ মার্কস, ঠিক আছে? টোটাল 50-50 মার্কস। তো 50% হচ্ছে অ্যাসাইনমেন্ট থেকে আর 50% হচ্ছে তোমার ইয়া থেকে। আচ্ছা, এর মধ্যে কিন্তু একটু খেয়াল রাখবা, 2D এর যে শীটটা দিয়েছিলাম ওটাও কিন্তু থাকবে, ওখানের মধ্যে স্পাইরালটা আর ম্যাট্রিক্সেরটা বাদ দিও, 3 আর 4 নাম্বার বাদ দিও, বাকিগুলো থাকবে। 3-4 নাম্বার বাদ দিয়ে বাকিগুলো থাকবে 2D এর শীটের মধ্যে। যে 2D এর যে শীটটা আছে এখানের মধ্যে 3-4 নাম্বার বাদ দিয়ে বাকিগুলো থাকবে। হ্যাঁ, এখানে তো 3 নাম্বারটা হচ্ছে ওই স্পাইরাল প্রিন্টটা করা, সরি 4 নাম্বারটা স্পাইরাল করা, আর 5 নাম্বার হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। তো এই দুটো বাদ দিলাম, এগুলো একটু ধরো ডিফিকাল্ট মনে হতে পারে, এই দুটো বাদ দিয়ে বাকিগুলো থাকবে, ঠিক আছে? এই শীটটা আছে। সেটা কি অ্যাসাইনমেন্ট করব? না, অ্যাসাইনমেন্ট না, মানে ওই তোমাদের যে পরীক্ষাটা নেবো ওখানে। আচ্ছা আচ্ছা, এগুলো তো অ্যাসাইনমেন্ট আগেই দেওয়া হয়েছিল। তো তোমাদের পরীক্ষার মধ্যে অ্যারে শীটের মধ্যে তাহলে যেটা বললাম, অ্যারের প্রবলেম এই শীটের গুলো সব থাকবে, আর হচ্ছে 2D অ্যারে শীটের মধ্যে 4 আর 5 নাম্বার বাদ দিয়ে বাকিগুলো থাকবে। স্ট্রিং এ এখানে যা যা করাইছি সবই থাকবে, ঠিক আছে? যা যা করাইছি বলতে স্ট্রিং এ কয়েকটা বাদ দিছিলাম না, আর নাম্বার বাদ দিছি, এল নাম্বার বাদ দিছেন, আর নাম্বার বাদ দিছেন, আচ্ছা এল ওয়াই আর হ্যাঁ ওয়াই জেড এগুলো বাদ দিছি। আচ্ছা, এল নাম্বারটা তোমরা এখন করার চেষ্টা করতে পারো, আমার মনে হয় এটা করার একটা সময় আসছে, এটা করলে ভেক্টর কিভাবে কাজ করে সেটাও বুঝতে পারবা। মানে সর্ট নামে তুমি একটা ফাংশন বানাইতে পারো, রিভার্স নামে একটা ফাংশন, এটা মানে তোমরা এমনি নিজেরা করতে পারো, ফাংশন বানায় কেউ যদি করতে পারো বেটার, মানে ভেক্টর নিজেই বানায় ফেললে আর কি। তো এটা চাইলে করতে পারো, না করলেও সমস্যা নেই, বাদ দিলাম। স্যার এখানে শেষে ট্রফিক যেটা আছে স্যার ফার্স্ট ব্যাক, এটা জিনিসটা বুঝি নাই এল নাম্বারে। পুশব্যাকটা হচ্ছে লাস্টে একটা ক্যারেক্টার এক্সট্রা অ্যাড করে, যেমন পুশব্যাক দিলা আই দিলা, তাহলে সে 80 এর পরে একটা আই যোগ করে দেবে, বুঝছো? এর আগে থেকে স্যার এখানে আমার মিলাতে পারে না স্যার, আমি অনেক চেষ্টা করছি স্যার, এখানে এর আগ পর্যন্ত মিলাতে পারছি স্যার, এর পরটা মিলতেছে না। এতটুকু পর্যন্ত? এর আগ বলতে স্যার ফ্রন্ট পর্যন্ত। পুশব্যাক হচ্ছে লাস্টে একটা আই যোগ করে। আচ্ছা, আর কার কোনো এমনি সমস্যা থাকলে বলতে পারো আজকের ক্লাস নিয়ে, তারপর নাইলে এগুলো ডিসকাস করি। কার কোনো প্রবলেম আছে পয়েন্টার নিয়ে? আচ্ছা, পয়েন্টার নিয়ে প্রবলেম মনে হয় এখন বুঝবা না, তো তোমরা এই ভিডিওটা আরেকবার দেখো, তারপরে যদি মনে করো কোনো প্রবলেম আছে নেক্সট ক্লাসে আমাকে বলিও ইনশাআল্লাহ। তো লাস্ট আরেকটা জিনিস একটু বলে দেই, সেটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারেকে তুমি যদি পাস করতে চাও কিভাবে পাস করবা। ধরো এক্স হচ্ছে একটা 2 ডাইমেনশনাল অ্যারে, ঠিক আছে? মানে ধরো 2 × 2 সাইজের একটা অ্যারে এক্স, তাহলে এটাকে তো আমরা এইভাবে চাইলে ইয়া করতে পারি, তোমরা হয়তো এটা তো জানো। তো এটাকে যদি আমি এখানে পাস করতে চাই তাহলে কিভাবে পাস করব? পাস করাটা নরমালি আগের মতোই, জাস্ট এখানে তুমি কি লিখতে পারো, এভাবে দুইটা ইয়া দিতে পারো, 10 এরকম দিতে পারো, বা এর সাইজ যা আছে তা দিতে পারো। তো 3 ডাইমেনশনাল অ্যারে যদি হয় তাহলে কিভাবে পাস করবা? সেম, ধরো এখানে 10 10 10 দিলাম, এরকম, ঠিক আছে? তবে আমরা একটা জিনিস দেখছিলাম না, 1 ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রে আমরা জাস্ট এটা খালি রেখে দিতে পারি, বলছিলাম না, মনে আছে? 1 ডাইমেনশনাল অ্যারে পাস করার সময় এই জায়গাটা খালি রাখতে পারি, তাহলে এটার যা সাইজ এটার সাইজও তা হবে।
কিন্তু মাল্টি ডাইমেনশনাল অ্যারেতে ওটা আমরা পারবো না, খালি রাখতে পারবো না। আমরা অ্যাটমোস্ট একটা খালি রাখতে পারবো, শুরুরটা। এটা চাইলে খালি রাখতে পারি, কিন্তু পরেরগুলো পরেরটা বলছেন, শুরুটা শেষেরটা স্যার না না, শুধু শুরুরটা শেষ করতে খালি রাখতে পারবো, পরেরগুলো আর পারবো না। ঠিক আছে, শুরুরটা খালি রাখলে ও এটাতে যত আছে তত এখানে হিসাব করে রাখবে, কিন্তু পরেরগুলো আমি আর খালি রাখতে পারবো না। ঠিক আছে, সাপোজ স্যার আমি মাঝখানেরটা নিয়ে কাজ করতে পারবো না, চাচ্ছি। পারবো না, মানে খালি রাখতে পারবো না, মাঝখানে খালি রাখতে পারবো না, শুধু না, শুরুটাই খালি রাখতে পারবো। কাজ করতে যাচ্ছি 2 নাম্বার ওই ইয়াটা নিয়ে, এই অ্যারেটা নিয়ে, মাঝখানেরটা কিভাবে করব? মাঝখানের অ্যারে বলতে 3 ডাইমেনশনাল অ্যারে হইলে তো মাঝখানে আর অ্যারে থাকে না, মাঝখানে একটা প্লেন থাকে, মানে ট্যাবল থাকে। 3 ডাইমেনশনাল অ্যারেকে তুমি চিন্তা করতে পারো অনেকগুলো ট্যাবল, একটার উপর একটা, একটার উপর একটা, অনেকগুলো ট্যাবল আছে। আচ্ছা আমি 2 ডাইমেনশনাল অ্যারেই বলি। হ্যাঁ এবার বলো। না, ওটা বুঝছি স্যার। তুমি আগে 3 ডাইমেনশনাল ক্লাসটা আরেকবার করো, এটা ভিজুয়ালাইজ করতে পারতেছো না তুমি, আমি যা বুঝলাম। ওইটার ক্লাসটা আরেকবার দেখ, এটা একটু ভিজুয়ালাইজেশন একটু ইয়া আছে। মাঝখানের বলতে তুমি কি বুঝাচ্ছ? একটা 3 ডাইমেনশনাল অ্যারে হচ্ছে তোমার কাইন্ড অফ এরকম, একটার উপর একটা শীট, এটা একটা শীট, এটা একটা শীট, এটা একটা শীট, মানে একটার উপর একটা প্লেন, প্রত্যেকটা হচ্ছে একটা একটা ডাইমেনশনাল অ্যারে। বিল্ডিং এর মতো না? বিল্ডিং এর মতো চিন্তা করতে পারো, আবার অনেকগুলো, হ্যাঁ বিল্ডিং এর মতো চিন্তা করলে হচ্ছে একটা প্লেনের উপর অনেকগুলো বিল্ডিং। ঠিক আছে, হ্যাঁ তাহলে তুমি এখন কি বলতে চাচ্ছ? না স্যার, আমি মনে করছি আলাদা আলাদা, আমি ভুলে গেছিলাম। যাই হোক, তো এখানে যেটা বললাম সেটা হচ্ছে বেসিক্যালি জাস্ট খালি রাখাটা। খালি রাখা বলতে এখানে একটা খালি রাখলে এটার মান যত, এখানে 2, এটাও তত সাইজের বানাই ফেলবে। এখানে তুমি খালি না রাখো সমস্যা নেই, এখানে 10 10 10 দিলাম, খালি রাখতে হবে কথা নেই তো, ম্যাক্সিমাম যেটা হইতে পারে ওরকম কিছু একটা রেখে দিলাম। আচ্ছা যাই হোক, এই ছিল মোটামুটি বেসিক আলোচনা পয়েন্টার নিয়ে। আরো আলোচনাও করা যেতে পারে পয়েন্টার নিয়ে, যে পয়েন্টারের পয়েন্টার এটা কি জিনিস। তো যাই হোক, ওগুলোতে এখন আমরা না যাই, আমরা জাস্ট আপাতত এতটুকুই রাখি আমাদের আলোচনা। ঠিক আছে, তাইলে আমরা আপাতত যেটা দেখলাম সেটা হচ্ছে কি পয়েন্টার নিয়ে আলোচনা। হ্যাঁ, কারো আশা করতেছি এখানে কোনো সমস্যা নাই, বা থাকলেও তুমি সাহসের অভাবে বলতে পারতেছো না। আচ্ছা, ভিডিওটা দেখতে হবে আর কি। হ্যাঁ ভিডিওটা দেখে আমাকে চলে জানাও, সমস্যা নেক্সট ক্লাসে আলোচনা করি। অন্যান্য কোনো প্রবলেম থাকলে এখন বল।